নমস্কার। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড় মঠ আয়োজিত ৪ দিনের ওয়ার্কশপের আজকে ৩য় দিন। আমাদের আলোচনার বিষয় ডিজিজ ফ্রি লাইফ থ্রু যোগা, অর্থাৎ রোগ শূন্য জীবন বা রোগমুক্ত জীবন যোগের মাধ্যমে। এটা আমাদের সকলেরই চাওয়া। আমরা সবাই চাই সুস্থ থাকতে, ভালো থাকতে, নিরোগ থাকতে। কিন্তু নানাভাবে নানা কারণে নানা ভুল ত্রুটি দ্বারা আমরা যুক্ত হয়ে পড়ি। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, রোগমুক্ত থাকার জন্য আমাদের বিশেষ চেষ্টা চালাতে হবে। আমাদের নানাভাবে সচেষ্ট হতে হবে এই সুস্থ থাকার জন্য, সুস্থতা বজায় রাখার জন্য। সেই জন্য আমরা নানা রকম অনেক কিছু করব, কিন্তু যেটা আমাদের ভীষণ দরকার, খুব দরকার, সেটা হচ্ছে যোগ, যোগব্যায়াম। আসন, প্রাণায়াম, মুদ্রা, বন্ধ, সৎকর্ম, এগুলো যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারি, তাহলে রোগমুক্ত থাকাটা অনেক সহজ হয়ে যায়। তো আমরা যদি একটু দেখি যে যোগ ভালো, যোগ করলে ভালো আমরা সবাই জানি। কিন্তু আমরা করি না। কেন করি না? তার পিছনে প্রধান কারণ, বড় কারণ বা বলা যায় একমাত্র কারণ সচেতনতার অভাব। আমরা এই বিষয়ে মোটেই সচেতন নয় যে আমাদের রোগ হতে পারে। তার জন্য প্রিভেন্টিভ মেজার হিসেবে কিছু করা দরকার। যেমন ধরুন আমরা বাড়িতে প্রতিদিন দরজায় তালা মারি। বর্ষাকালে কোথাও যেতে হলে সঙ্গে ছাতা নিই। লাগতে পারে, নাও লাগতে পারে। শীতকালে কোথাও বাড়ি থেকে বেরোলে সঙ্গে শীতের পোশাক রাখি। ঠিক সেরকমই আমাদের রোগ আসতে পারে এবং আসবেই ধরে নিয়ে আমাদের আগে থেকেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, আমাদের সচেতন থাকতে হবে। এবং এই সচেতন থাকার প্রক্রিয়ায় আমরা গত ২ দিন আলোচনা করেছি এবং কিভাবে আমরা এই বিষয়ে সচেতন হতে পারি, তার জন্য নানা ঘটনা, উদাহরণ, আমার নিজের জীবনের ঘটনা বহু বলেছি। আশা করি আপনাদের অনেকেই ভালো লেগেছে এবং আমরা দেখেছি গত ২ দিনের যে মে YouTube এ ভিডিও ছিল যেটা, সেখানে প্রায় ১৫০০ এর ওপর ভিউ হয়েছে। অনেকেই দেখছেন, আগ্রহ নিয়ে শুনছেন। এটা খুবই আনন্দের। আশা করব আপনারা আজকেও খুব আগ্রহ নিয়ে ক্লাস করবেন, শুনবেন এবং ভালো লাগবে। আমি শুরুতেই একটু নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি উদ্ধৃতি আপনাদের পড়ে শোনাচ্ছি। এই উদ্ধৃতিটির কথা আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় বলে থাকি। আমার লেখা সুস্বাস্থ্য যোগব্যায়াম বইয়ের একদম ১ম এডিশন, ১ম সংস্করণে এটি বইয়ের ১ম পাতাতেই ছিল। মানে কভারের পরে ভেতরের পাতায়, এবং এটি অনেকেই বলেছিলেন খুব সুন্দর কথাটি। নিজ অবহেলার জন্য যদি অল্প বয়সে তোমার শরীর নষ্ট হয়। এই কথাগুলো নেতাজি সুভাষচন্দ্র বসু লিখেছিলেন তার একটি চিঠিতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর পত্রাবলীতে আমি এটি পাই। পেয়ে তখন এখানে আমি এটি সংযোজন করি। অ্যা চিঠি লিখেছিলেন উনি ১৯২০ সালে, মানে আজ থেকে প্রায় ১২৫ বছর আগে, সরি ১০৫ বছর আগে। ২১শে জানুয়ারি কেমব্রিজ থেকে, মানে ইংল্যান্ড থেকে, সেখানকার কেমব্রিজ থেকে হেমন্ত কুমার সরকারকে লিখিত পত্রের অংশবিশেষ। হেমন্ত কুমার সরকার তার রাজনৈতিক সহযোগী ছিলেন। অ্যা তাকে তিনি লিখেছিলেন। কি লিখছেন? মানে হেমন্ত কুমার বসু লিখেছিলেন যে, "আমার শরীর তো ভালো যাচ্ছে না, শরীর খারাপ নানাভাবে।" মানে কয়েকটা চিঠিপত্রই পরপর এরকম আছে। সুভাষচন্দ্র বলছেন, "তুমি শরীরের যত্ন নাও, শরীরের যত্ন নিচ্ছ না। এটা খুব অন্যায় করছো।" এই যে শরীরের যত্ন নিচ্ছ না, অন্যায় করছো, ভেবে দেখুন, আমরা কেউ কিন্তু কখনো এইভাবে ভাবি না। উম অনেকেই বলেন, "আমার শরীর আমি বুঝে নেব।" তুমি কি বুঝে নেবে? আপনি গেলেন যেকোনো অফিসে, জরুরি কাজে। গিয়ে যে টেবিলে যিনি কাজটা করেন তিনি আজ আসেননি। কেন আসেননি? না তিনি অসুস্থ। তাহলে দেখুন, তিনি ভাবছেন আমার শরীর আমি বুঝে নেব, কিন্তু তিনি অসুস্থ থাকাতে কত লোক ওই কাউন্টারে এসে ফিরে যাচ্ছে। হয়তো কাজটা এমনই যে উনি ছাড়া অন্য কেউ পারবেন না। কাজেই সুস্থ থাকা আমাদের একটা নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমাদের সচেতন হতে হবে। মানে পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, মানে দেশের দিক থেকে আমাদের দায়িত্ব যে আমি সুস্থ থাকবো, আমি অসুস্থ হব না, এবং এই অসুস্থ না হওয়ার জন্য আমাকে সচেতন থাকতে হবে। এই সচেতনতা বৃদ্ধির চেষ্টাই আমি করছি। এই চিঠির কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। নিজ অবহেলার জন্য যদি অল্প বয়সে তোমার শরীর নষ্ট হয়, সে অপরাধ তোমারই। শরীর নষ্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে অল্প বয়সে অবহেলার জন্যই। আমরা নানাভাবে শরীরে অবহেলা করি। অনেক ঘটনার উপর মানুষের হাত থাকে না।
এই যেমন ধরুন হচ্ছে না, আর্সেনিক দূষণ হচ্ছে বা বিভিন্ন জায়গায় বায়ু দূষণ, পলিউশন, এয়ার পলিউশন, কলকারখানা, কিছু করার নেই। মানে ব্যক্তি হিসেবে আমার কিছু করার নেই। কিন্তু বেশিরভাগ ঘটনা আমরা নিজেরা নিজেদের ভুলে করে থাকি। অনেক ঘটনার উপর মানুষের হাত থাকে না, কিন্তু তাহা ছাড়া শরীরের অযত্ন করা একটা অপরাধ। ভেবে দেখুন সুভাষচন্দ্র বসু কত দৃঢ়ভাবে বলছেন যে একটা অপরাধ। আমরা কিন্তু কেউ অসুস্থ হলে তাকে সহানুভূতি দিয়ে বিবেচনা করি, তার জন্য যতটা পারি চেষ্টা করি। কিন্তু তাকে কখনো চার্জ করি না। তুমি অসুস্থ হলে কেন? তোমার আশপাশে সব লোক আছে, তোমার বাড়ি যারা আছে কেউ অসুস্থ হলো না। তুমি কেন অসুস্থ হলে? কৈফিয়ত তলব করি না কখনো। তার প্রতি আমরা যথেষ্ট সহৃদয় থাকি। থাকাই উচিত। কিন্তু সুভাষচন্দ্রের কথা অনুযায়ী শরীরে অযত্ন করা একটা অপরাধ। সে অপরাধ শুধু নিজের কাছে নয়। উনি বলছেন নিজের কাছে অপরাধ শুধু নয়, ৫ জনের কাছে এবং সর্বোপরি দেশের কাছে অপরাধ। মানে কত বড় দেশপ্রেমিক ছিলেন দেখুন। উনি বলছেন যে, "তুমি ভাবছো যে আমার শরীর আমি বুঝে নেব, তা নয়। তুমি দেশের কাছে অপরাধ করছো।" তো আমাদের সুস্থ থাকতে হবে। আমি এই রোগ নিয়ে যে কথাটা বললাম, ডিজিজ ফ্রি লাইফ, রোগমুক্ত জীবন, এর জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। আমরা যেমন নানা কাজের পরিকল্পনা করি। এটা করব, ওটা করব, সেটা করব, পড়াশোনা, চাকরি-বাকরি, বিদেশ ভ্রমণ, বাড়ি তৈরি করা। সেরকম আমাকে প্রজেক্ট নিতে হবে, প্ল্যান করতে হবে। আমি এই করব, এই করব না। তার মধ্যে যোগাভ্যাস একটা অবশ্যই থাকবে করবোর মধ্যে। করব নার মধ্যে যাবতীয় ক্ষতিকারক জিনিসগুলো আমি করব না। এইমাত্র বলছিলাম যে কেউ ভুগলে তার প্রতি আমরা অনেক সহানুভূতিশীল থাকি। তাকে আমরা দেখতে যাই, ফল মিষ্টি নিয়ে যাই বা তার জন্য কিছু করার থাকলে করি, দৌড়ে যাই, ছুটে যাই, নানাভাবে করি। আমি একটু ঘটনা আপনাদের বলছি। ভেবে দেখবেন, আমার এই যে শুরুতে যে কথাগুলো বলছি, এরপরে আপনারা আসুন ব্যায়াম অনেক রকম দেখবেন, আমি অনেক কথা বলব। শুরুতে আমি আপনাদের সচেতন করার চেষ্টা করছি, রুগী হবেন না, রুগী হবেন না। একবার আমার এক আত্মীয় বাড়িতে মানে আমাদেরই আত্মীয় একজন খুব অসুস্থ বয়স্ক। মা-বাবা গেলেন দেখতে। তো সেই সময় মা নিজেও একটু অসুস্থ ছিলেন। আমি আপত্তি করলাম, "যেও না, যাওয়ার কি দরকার? একটু প্রয়োজন না অন্য কোনো হবে।" তখন ফোনের এত চল ছিল না, অনেকদিন আগের কথা। চিঠিপত্রে যোগাযোগ করো বা দরকার হলে বলো, "আমি যাচ্ছি, গিয়ে দেখে আসছি।" মা বললেন, "না, এটা যেতে হয়, নিয়ম, সামাজিক নিয়ম, না গেলে খারাপ দেখায়।" আমি, "ঠিক আছে, যাও।" গেলেন। সারাদিন মা-বাবা বয়স্ক মানুষ, তখন তাদের বয়স ৬০ এর কাছাকাছি কি ৬০ এর উপরেই হবে। অ্যা ঘুরে এলেন। তো আসার পর স্বাভাবিক আমি জিজ্ঞাসা করলাম যে, "উনি কেমন আছেন?" মানে অসুস্থ একজন মহিলা, তিনি অসুস্থ ছিলেন, "উনি কেমন আছেন এখন?" মা একটা দীর্ঘশ্বাস নিলেন। নিয়ে যে কথাটা বলেছিলেন ভীষণ তাৎপর্যপূর্ণ। উনি বললেন, "ওদের বাড়িতে অসুস্থ মানুষগুলো সুস্থ আছে, সুস্থ মানুষগুলো অসুস্থ আছে।" খুব ইনার মিনিং, মানে আমরা এই যে স্কুল কলেজে স্কুলে পড়ার সময় পড়েছি না, একটা লাইন তুলে দিয়ে এখানে লেখক কি বলতে চেয়েছেন বা বক্তা কি বোঝাতে চেয়েছেন, বাড়ির অসুস্থ মানুষগুলো সুস্থ আছে কেন, বা সুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে গেল কেন, কি ব্যাপার? এইভাবে যদি প্রশ্ন করি, দেখুন খুব সহজে আপনারা বুঝতে পারবেন। যে কোনো বাড়িতে যখন একজন অসুস্থ মানুষ থাকেন, তাকে সুস্থ করার জন্য বাড়ির অন্যান্য সবাই ঝাঁপিয়ে পড়ে। কারণ একটা অন্তরের টান আছে, আবেগ কাজ করে, মানুষটা চলে যাবে, মরে যাবে, গেলে কি হবে? এইসব ভেবে না তাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন। যত টাকা-পয়সা যেখানে আছে নিয়ে আসেন। হ্যাঁ? দরকার হলে সারাদিন ওই নিয়ে চিন্তা করেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, এই ডাক্তারের কাছে যাচ্ছেন, পাশে বসে আছেন, কিছু দরকার হলে কি লাগবে না লাগবে, দরকার হলে আয়া রাখছেন। তো মা বলছেন, "যে শুয়ে আছে সে তো শুয়ে আছে। সে তো শুয়ে আছে, তার তো কোনো অসুবিধা নেই। তিনি অসুস্থ, কিন্তু অসুস্থতার লেভেলে উনি সুস্থ। মানে উনি ঠিক আছেন, উনি স্টেডি আছেন। কিন্তু যে মানুষগুলো বাড়িতে সুস্থ আছে, যারা উনাকে সুস্থতা তোলার জন্য চেষ্টা করছেন, সেই মানুষগুলো নাজেহাল হয়ে যাচ্ছে।" এটা কিন্তু সমস্ত পরিবারের কথা। দেখবেন কোন একজন মানুষ আইসিইউতে ভর্তি আছেন। তার জন্য কত মানুষ দৌড়ে যাচ্ছে, ছুটছে, দেখছে, দেখা করতে যাচ্ছে। কত সময়ের ওয়েস্টেজ হচ্ছে ভেবে দেখেছেন কোনদিন? একজন অসুস্থ মানুষ কত মানুষের কত মূল্যবান সময় কেড়ে নেয়। কিন্তু আমরা তাকে কখনো অপরাধী করি না। কাজেই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সুস্থ থাকবো। সুস্থ থাকা
একটা কথা বলা হয়, মাই হেলথ ইজ মাই রাইট, আমার অধিকার। আরে সেই অধিকার রক্ষায় তো কেউ বাধা দেয়নি তোমাকে। আমি সুস্থ থাকছি না, আমার নিজের দৈনন্দিন জীবনযাত্রার ত্রুটি, নানাভাবে অনিয়ম করছি। সুস্থ থাকার জন্য কি, কি করা দরকার সেই নিয়ে কখনো ভাবছি না। কেউ যদি আমাকে স্বাস্থ্য সচেতন করার চেষ্টা করছে, "এই তুমি সিগারেট খাও?" "কেউ না?" তাহলে আমি তাকে তেড়ে যাচ্ছি। কিভাবে তেড়ে যাচ্ছি ঘটনা বলি একটা। আমার এক সম্পর্কে দাদা, আমার চেয়ে বেশ কয়েক বছরের বড়। তখন আমি ছোট, বোধহয় 9-10 এ পড়ি। তাদের বাড়ি বেড়াতে গেছি। বেড়াতে গিয়ে হঠাৎই দেখছি সে নেই, কোথায় গেল? উম তখন দেখা গেল একটা ঘরের দরজা বন্ধ করে, তিনি তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, যে দাদার কথা বলছি। তার একটা নিজস্ব ঘর আছে আলাদা। সেই ঘরে কি কারণে আমি গেছি, দরজা টকটক করেছি, খুলেছেন। খুলে কথা হলো, দেখছি ঘরটা ধোঁয়ায় ভর্তি এবং আমি দরজা খুলতেই ধোঁয়া বেরিয়ে আসছে বাইরে। তো আমাদের আমাদের ভাই-বোনদের মধ্যে উনি ছিলেন বড়। তাকে আমরা সবাই যথেষ্ট শ্রদ্ধা করতাম। "এমা তুমি এটা ঘরে এত ধোঁয়া কেন? সিগারেট খাচ্ছ? খেও না, জানলাগুলো খুলে দাও, ধোঁয়াগুলো বেরিয়ে যাক, ক্ষতি করবে।" জ্ঞান দিস না, যাও তো। মানে খুব অবাক লাগলো, কষ্ট হলো যে এটা জ্ঞান দেওয়ার কি আছে? তো সবাই জানে ধূমপান খারাপ, ক্ষতিকারক। উনি শুনলেন না। বেশ আস্তে, আস্তে উনি বড় হলেন, বিয়ে-থা করলেন, এই যে চাকরি পেলেন, বিয়ে-থা করলেন, একটি সন্তান হলো। হ্যাঁ? তারপর উনার জ্বর হলো, জ্বর কিছুতেই কমছে না। তখন ধরা পড়ল ক্যান্সার, লাং ক্যান্সার। লাং ক্যান্সার ধরা পড়ার পর কলকাতায় নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্যে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। একদিন দেখতে গেলাম। দেখতে গিয়ে জিজ্ঞাসা করলাম সরাসরি, "এখন তুমি সিগারেট খাচ্ছ না তো?" "না, ডাক্তারবাবু যেদিন বলেছেন সেদিন থেকে ছেড়ে দিয়েছি।" "আগে ছাড়োনি কেন?" এখানে প্রশ্ন তাকে আমি করিনি। আমি নিজেকে প্রশ্ন করলাম যে, "তুমি আগে ছাড়োনি কেন সিগারেট?" আগে ছাড়িনি কারণ মানুষ সবাই ভাবে কিছু হবে না। কিছু হবে না। আমি একটা কথা বলি, আপনি যেকোনো জায়গায় আপনার মনে হবে কিছু হবে না। যেকোনো ব্যাপারে আপনি ধরে নিন কিছু হবে। তাহলে কিছু হবে যখনই ধরে নেবেন, মানে উনি যদি ধরে নিতেন ক্যান্সার হতেও পারে। হ্যাঁ, উনাকে আমি বলেছিলাম সেই দাদাকে যে, "সিগারেট খেও না তো, সিগারেট খেলে ক্যান্সার হয়।" "এই যা, যা বকিস না, জ্ঞান দিস না তো। সবারই ক্যান্সার হয় নাকি? সিগারেট খেলেই ক্যান্সার হয়? কত লোক সিগারেট খাচ্ছে, কিছু হচ্ছে না।" আরে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় যারা, হয় গাড়ির ড্রাইভারের দোষ, বাস তার অন্যমনস্কতা। তার জন্য তো লোকে রাস্তায় হাঁটা বন্ধ করবে না। রাস্তায় হাঁটবে কিন্তু সচেতন হয়ে হাঁটতে হবে। কিছু হবে না। কি মারাত্মক একটা কথা, কিছু হবে না। আচ্ছা, আপনাদের একটা সহজ সরল প্রশ্ন করছি। যারা YouTube এ আছেন ইচ্ছে করলে উত্তর দিতে পারেন সেখানে। আমি দেখব। সমুদ্রের ধারে আমরা বেড়াতে অনেকেই গেছি, সমুদ্রের তীরে। খুব ভালোভাবে উপলব্ধির কথা যেটা আমি বলছি। দেখুন, আমরা কাগজে প্রায়ই পড়ি দীঘার সমুদ্রে একটি কিশোর মারা গেল। কিশোর বলতে কিরকম? সে মাধ্যমিক পরীক্ষার পর বন্ধুদের সাথে বেড়াতে গেছে, কিংবা 12 পরীক্ষা শেষ হয়েছে, বন্ধুদের সাথে বা কলেজের বন্ধুর সাথে বেড়াতে গেছে। বেড়াতে গিয়ে সমুদ্রের জলে নেমেছে। সবাই বারণ করেছে, বাবা-মা বারবার বলে দিয়েছে, "সমুদ্রের জলে বেশি যাস না, অল্প চান করে উঠে পড়বি।" সে ভেতরে গেছে, উম ভেসে চলে গেল, মারা গেল। এরকম ঘটনা আমরা প্রায়ই শুনি। আচ্ছা, এবার একটু অন্যভাবে ভাবি। সমুদ্রের ধারে ২ জন দাঁড়িয়ে আছে, কিংবা চান করছে ধরুন ২ জন। একজনের বয়স ১৮-১৯ বছর, আর আরেকজনের বয়স ৭০-৭৫ বছর। ২ জন পাশাপাশি চান করছেন। জোরে ঢেউ এলো। কার ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি? মানে কে দুর্বল, কে শারীরিকভাবে? ৭০ বছরের বৃদ্ধ, না ১৭-১৮ বছরের যুবক? কে ভেসে যাবে? একটু লিখুন, যারা YouTube এ আছেন আপনারা ওল্ড অথবা ইয়াং যেকোনো একটা লিখুন। কার ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি? ইয়াং না ওল্ড? ওল্ড মানে ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এখানে YouTube এও ২-১ জন লিখবেন এখনই নিশ্চয়ই। অ্যা তো আমাদের ইয়াং এর ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি একজন লিখছেন। কেন লিখছেন জানি না। কারণ ইয়াংস তার তো প্রতিরোধ করার ক্ষমতা বেশি। কাজেই তার তো ভেসে যাওয়ার সম্ভাবনা নেই। মানে যেকোনো একজন ভেসে যাবে যদি আমি ধরি। তাহলে ওল্ড ম্যানই ভেসে যাবেন। হ্যাঁ, এখানে কেউ ওল্ড লিখছেন, কেউ ইয়াং লিখছেন। ঠিক আছে। আপনারা ওল্ড ইয়াং, এবার আমি বলি শুনুন। বৃদ্ধ তো সচেতন একজন লিখছেন। হ্যাঁ, না, আমার কথাটাকে অ্যা উনি যিনি লিখলেন বৃদ্ধ তো সচেতন, তিনি খুব ভেবেই লিখেছেন। আমি ওই জায়গাতেই টানতে চাইছি কথাটাকে। কিন্তু সাধারণভাবে আমি বলছি, দুজনেই চান করছেন সেখানে।
তাহলে কিন্তু বৃদ্ধ ব্যক্তির ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু তিনি শারীরিকভাবে দুর্বল। যতই সচেতন হোক, ঢেউ তো একজন বৃদ্ধ ব্যক্তি আটকাতে পারবেন না, প্রতিরোধ করতে পারবেন না একটা যুবক যতটা পারবে বা তরুণ যতটা পারবে। তো যাই হোক, মানে সোজা হিসেবে আমরা ধরে নিচ্ছি বৃদ্ধের ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি, যুবকের ভেসে যাওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, একটা খবর আজ পর্যন্ত পড়েছেন যে 60 বছরের 70 বছরের বৃদ্ধ দীঘার সমুদ্রে ভেসে গেছে জলে স্নান করতে গিয়ে? একটাও তো আমরা পড়িনি। বা 50 বছরে কেউ ভেসে গেছে, 40 বছরে ভেসে গেছে। কেন ভেসে যাওয়ার মানুষগুলো, ব্যক্তিগুলো ওই 16, 17, 18, 20, 22, 23 এর মধ্যে থাকে? তারা কেন ভেসে যায়? কারণ তারা জানে কিছু হবে না। আর তার উপরে যারা আফটার 30 তারা জানে কিছু হবে, কিছু হয়। একটু হলেই সমুদ্র আমাকে টেনে নিয়ে চলে যাবে। কারণ সমুদ্রের জলে কি হয়, ওখানে আমি আমার ওজন যতই হোক, যখন এই ঢেউ এসে আমাকে ভাসিয়ে দিল, আমার কিন্তু আর কোনো ওজন নেই। 0, 0 ওয়েট। তখন জল সমুদ্রের ঢেউ যখনই ভেতরে যাচ্ছে আমি ভেসে চলে গেলাম। ব্যাস, শেষ হয়ে গেল। তাহলে কিছু হয় বা হতে পারে যদি ধরে নিই, তাহলে আমার বেঁচে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। ঠিক সেরকমই আমি এতগুলো কথা কেন বললাম? আপনি খাচ্ছেন, ভাবছেন কিছু হবে না। একদিন খাচ্ছি তো। একদিন করে মাঝে মধ্যে খাচ্ছেন। হাত না ধুয়ে খাচ্ছেন, কিছু হবে না। গভীর রাতে খাচ্ছেন, ডিনার খাচ্ছেন রাত ১১টা, ১২টা, ১:৩০, ২টোয়। হ্যাঁ? বিয়েবাড়িতে গিয়ে লাস্ট ব্যাচে খেয়ে উঠছেন ১২:৩০ এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কিছু হয়। এবং কিছু যে হয় আমরা সবাই জানি। এবং হচ্ছে বলেই আজকে এত ডাক্তার, নার্সিং হোম, হাসপাতালে এত ভিড়। সব জায়গায় ভিড়, রুগীদের ভিড়। এই রুগীদের ভিড় কমানোর জন্য আমাদের কিন্তু সচেতন হতে হবে। যদি আমরা সবাই সুস্থ থাকতে সংঘবদ্ধ হই, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে। আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। আমরা একটু পরে দেখবো অবনী দে উনার আসন, ব্যায়াম, কিছু ব্যায়াম এবং আসন উনি করে দেখাবেন একটু পরে। উনি রেডি আছেন। আ ৬৩ বছর বয়সেও উনি একদম, মানে বলা যায় শিশুদের মতন ব্যায়াম করবেন। মানে যুবকের মতো, তরুণের মতো আমি বলছি না, শিশুদের মতো। তার গতি, তার ক্ষিপ্রতা, এটা কিন্তু এমনি, এমনি আসে না। এগুলো একটা সাধনা। যেমন কেউ বিজ্ঞানী হচ্ছেন সাধনা, কেউ রাজনীতির ক্ষেত্রে অনেক উপরে উঠে যাচ্ছেন সেটা তার সাধনা, সঙ্গীত জগতে করছেন সাধনা। সেরকম শরীর নিয়েও সেভাবে আমাদের সাধনা করতে হবে। শরীরকে আলগা ছেড়ে দিলে হবে না। রাউরকেল্লা বেড়াতে গেছিলাম। রাউরকেল্লা বেড়াতে গিয়ে সেখানে আ রাউরকেল্লা বেড়াতে গিয়ে আমি দেখছি ভিতরে ঘুরে বেড়াচ্ছে। স্টিল প্ল্যান্ট এর ভেতরে ঘুরছে। ওখানে আমার এক আত্মীয় থাকতেন। তার সঙ্গেই ঘুরছি ভেতরে। ঘুরতে, ঘুরতে দেখছি বিভিন্ন জায়গায় বেশ সুন্দর, সুন্দর ছোট, ছোট কোটেশন আছে। তার মধ্যে একটা কোটেশন দেখে আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে আমার সঙ্গে যিনি ছিলেন সম্পর্কে আমার কাকা, তাকে জিজ্ঞাসা করলাম যে, "আচ্ছা, এটার মানে কি? এটা এখানে কেন লিখেছে?" "ডোন্ট ইউস শর্টকাট, ডোন্ট ইউস শর্টকাট।" শর্টকাট। রাস্তাঘাট আমরা শর্টকাট ব্যবহার করি। "ডোন্ট ইউস শর্টকাট। ইট মে", তাহলে লিখে নেবেন যার হাতে কাগজ পেন আছে। "ডোন্ট ইউস শর্টকাট, ইট মে কাট শর্ট ইউর লাইফ। ডোন্ট ইউস শর্টকাট, ইট মে কাট শর্ট ইউর লাইফ।" মানে শর্টকাট ব্যবহার করো না। এটা তোমার জীবনকে কেটে ছোট করে দিতে পারে। আমি বললাম, "এটার মানে কি?" বলছে, "এই যে দেখছো না উপর দিক দিয়ে সব যাচ্ছে লোহা লক্কর, অনেক গলন্ত লোহাও যাচ্ছে, হ্যাঁ? গরম লোহা বা নানা রকম যেকোনো জায়গায় যেকোনো সময় কিছু পড়ে যেতে পারে। সেজন্য রাস্তা দিয়ে যেতে হবে। মানে তুমি একদিক থেকে আরেক জায়গায় যাচ্ছ, প্ল্যান্ট বিরাট এরিয়া, এলাকা কয়েক কিলোমিটার জুড়ে। তো শর্টকাট করতে যাও না। করতে গেলে কোথাও কিছু আঘাত পেয়ে যেতে পারো। আর আঘাত পেলে মানে তোমার জীবন ওখানে শেষ হয়ে যাবে।" আমি যে, "ও আচ্ছা, আচ্ছা, খুব ভালো।" এগিয়ে যাচ্ছি। শর্টকাট কিন্তু আমাদের খুব বুঝে ব্যবহার করতে হবে। যেকোনো ক্ষেত্রে শর্টকাট। যেটাতে চট করে হয়ে যায়। হ্যাঁ, ধরুন আমরা টাকা-পয়সা যদি ভাবি, আরে এখানে রাখলে খুব তাড়াতাড়ি ডবল হয়ে যাবে। ওই শর্টকাটে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। হচ্ছে মানে হয়ে যাচ্ছে। এটা বরাবর হবে। এটা বন্ধ হবে না। তারপরে আরেকটা কথা দেখলাম। আবার দাঁড়িয়ে গেলাম। অনেকক্ষণ পড়লাম, পড়ে বোঝার চেষ্টা করলাম। কথাটা খুব সুন্দর। বলছে, "লাইফ ইস শর্ট।" মানে ওই কথাটাকে একটু অন্যভাবে। লাইফ ইজ শর্ট। জীবনটা খুব ছোট। আমরা ভাবি আমি ৮০ বছর বাঁচবো, ৯০ বছর বাঁচবো, অনেকদিন। কিন্তু যখন সত্যি, সত্যি ৮০, ৯০ টা চলে আসে না?
তখন মনে হয় আর কটা দিন বাঁচলে হতো না। আমার ঠাকুরদা 87 বছর বয়সে মারা গেলেন। দাদুর কোনো অসুখ ছিল না, কোনো অসুখ না, মানে বলা যায় বার্ধক্যজনিত অসুস্থতা। মানে আর উঠে বসতে পারছেন না, হাঁটতে পারছেন না, কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো করে দাদু শুয়ে পড়লেন, শয্যা নিলেন যাকে বলে। তো একদিন দাদুকে আমরা সবাই মিলে ধরে, মানে আমরা নাতি-নাতনি দাদু যারা, দাদুকে দাঁড় করালাম। দাদু খুব খুশি দাঁড়িয়ে। দাঁড়াতে পারছেন কিন্তু আমরা ধরে আছি। তো যাক, দিয়ে দাদুকে আবার বসিয়ে দিলাম। তো বসেছিলেন কিছুক্ষণ, তারপরে শুলেন। বসেছিলেন যখন দাদু বলছেন একটা কথা, সবাই মনে রাখবেন কথাটা ভালো করে। বলছে, "আরে এমন কোনো ডাক্তার নাই যে আমাকে হাঁটাতে পারে?" দেখুন ৮৭ বছর বয়সে কিন্তু চলে যাব ইচ্ছা হচ্ছে না। তখনও আমি হাঁটতে চাই, ঘুরতে চাই। তাহলে যখন আমি হাঁটা ঘোরা সব করতে পারছি, সেটা যদি করতে পারি তার জন্য কেন কিছু করব না? বাড়িঘর তো আমরা কয়েক বছর অন্তর রিপেয়ার করি, মেরামত করি, রং করি, তো শরীরের জন্য কেন ভাববো না? তো ঠাকুরদা ওই বিষয়ে ভাবছেন। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের লাইফ ইজ শর্ট, ডোন্ট মেক ইট শর্টার। একে আরো ছোট করো না। মানে আমরা জীবনকে বেশি এনজয় করতে গিয়ে, ওভার এনজয়মেন্ট করতে গিয়ে যেন জীবনকে শর্ট করে না ফেলি। আমি এখন পর্যন্ত যোগের কথা কিছু বলিনি, বলবো আজকে পরে। আমি এতক্ষণ যে চেষ্টা করলাম শুধু সচেতন করার, আমাদের মধ্যে কিন্তু অভাব সচেতনতার। আমরা সচেতন নই। আমাদের মাস্টারমশাই দিদিমণিরা পড়াচ্ছেন, অনেক কিছু শেখাচ্ছেন, নম্বর বাড়াচ্ছেন, বাবা-মা আমাদের শাসন করছেন যাতে আমরা সামাজিকভাবে সুস্থ থাকি চেষ্টা করছেন। বন্ধু-বান্ধবদের সঙ্গে আমরা এনজয় করছি। কিন্তু সঠিক পথ কিভাবে, মানে আমি যখন লেখাপড়া শেষ করব, চাকরি-বাকরি পাবো, পেয়ে যাবো ধরে নিচ্ছি, বা ব্যবসা করব, তারপর কিভাবে সুস্থ থাকবো, জীবনটা কেমন হবে, একথা কোথাও কেউ বলছে না। আমাদের জানা দরকার। বেশ, আমরা দেরি করব না। আমরা অবনীবাবুর ব্যায়াম একটু দেখে নিই। আপনারা দেখুন, এনজয় করুন। আপনার বাড়ির কাছাকাছি যারা আছেন তাদেরকে ডাকুন, ডেকে দেখান। সুযোগ থাকলে YouTube লিংক তাদের পাঠিয়ে দিন, দিয়ে ফোন করে বলুন ব্যায়ামটা দেখো। আমি আপনাদের খুব গ্যারান্টি দিয়ে বলছি, এই বয়সে এরকম ব্যায়াম দেখাতে আপনারা এর আগে কখনো দেখেননি। জানি না ভবিষ্যতে কবে দেখবেন। উনি আমাদের স্টুডেন্ট অনলাইন ক্লাসে, এবং উনার ব্যায়াম মাঝে মধ্যে উনি দেখান। সকলেই খুব হতবাক হয়ে আমরা দেখি যে কিভাবে কত সুন্দরভাবে করে যাচ্ছেন। শরীরের উপর এতটা নিয়ন্ত্রণ থাকে। কঠিন আসন নয় কিন্তু, কঠিন ব্যায়াম বলছি না, খেয়াল করবেন। আপনারা দেখবেন আজকাল আমরা YouTube এ, Facebook এ, WhatsApp এ খুব কঠিন, কঠিন আসন দেখি। বাপরে! কি করে করছে। ইনি করবেন জিনিসগুলো সহজ, সহজ। কিন্তু কত তৎপরতার সঙ্গে, কত দ্রুততার সাথে। হ্যাঁ? দেখে খুব ভালো লাগবে। অভিনববাবু, আপনি ভিডিও অন করে চলে আসুন, শুরু করে দিন। আপনার ব্যায়াম দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। অভিনব সম্বন্ধে আমি অল্প ২ কথা একটু বলে দিই। তারপরে অভিনববাবুকে অনুরোধ করব এক কথা বলার জন্যে। উনি এই বয়সেও যথেষ্ট অ্যাক্টিভ। বিভিন্ন কম্পিটিশনে, বহু কম্পিটিশনে নেমেছেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড বহুবার হয়েছেন, এখনো হচ্ছেন। গত আ জানুয়ারিতেও হয়েছেন। এমনকি ইদানিং উনি জাজ হিসেবেও বহু জায়গায় যাচ্ছেন। যোগের বিভিন্ন আ পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ, খুব অ্যাক্টিভলি আছেন, এবং যে লোনাভালা, মহারাষ্ট্রের লোনাভালা যেখানে যোগের কোর্স করা হয়, আমিও সেখানে কোর্স করেছি। সেখানে উনি গেছিলেন দেখতে, ঘুরতে। উনি সাথে আরো কয়েকজন গেছিলেন। তো যাই হোক, অবনীবাবু আপনি ব্যায়াম দেখান। তার আগে একটু ২ কথা যদি বলে নেন খুব ভালো লাগবে আমাদের। হুম। প্রণাম, গুড ইভিনিং অল অফ ইউ। আমি অবনী কুমার দে, আমি কলকাতাতে বহনগর অঞ্চলে থাকি। তা আমি ছোটবেলা থেকে ক্লাবে, আমাদের বাড়ির পাশে ক্লাব ছিল, ক্লাবে আমি যাতায়াত করতাম। ওখানে প্যারেড, পিটি এসব সময় হতো। তো যখন স্কুল লাইফ পর্যন্ত, ক্লাস 9-10 পর্যন্ত ক্লাবে ওই আসন, যোগ ব্যায়াম একটুখানি করেছিলাম। তারপরে কলেজ হয়ে গেল, অফিস হয়ে গেল, তারপরে আমার ডিটাচ হয়ে গেছে। ডিটাচ না, মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো করতাম, কিন্তু যোগাসনটা করার তো সময় পেতাম না। তারপরে আমি 2021 সালে রিটায়ার করি আমার চাকরি জীবন থেকে। তারপর থেকে আবার আমি শুরু করি। আর 2022-এর মিডিল থেকে আমি বিভিন্ন কম্পিটিশনে আমি, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজও পেয়ে এসেছি। আমি যখন ছোট ছিলাম, ক্লাব করতাম, তখন আমি প্রথমে 7 বছর থেকে 12 বছর পর্যন্ত কাবিং করানো হতো। তারপরে স্কাউটিং করেছি। তারপরে কলেজে যখন গেলাম, তখন আমি ওখান থেকে এনসিসি কোর্স সি সার্টিফিকেট কমপ্লিট করলাম। করার পর তারপরে এখানে স্যারের কাছে আমি ডিপ্লোমা কোর্স করলাম যোগের উপর।
আর পতঞ্জলি যোগ সমিতি হরিদ্বার যেখানে আছে ওখান থেকে টিচার ট্রেনিং করেছি এবং ন্যাচারাপাথি কোর্স করে এসেছি। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে ওটা ওয়াইসবি লেভেল 3 মানে যোগা ইনস্ট্রাক্টর অ্যান্ড ইভ্যালুয়েটর এই কোর্সটা আমি করেছি। আর ব্যাঙ্গালোরে যোগা এস বাসরা যোগা ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর থেকে আমি যোগা কোর্স কমপ্লিট করেছি। আর বিভিন্ন কম্পিটিশনও যাচ্ছি। আর স্যার তো বললেন এখন বিভিন্ন কম্পিটিশনে আমি জাজ দেবো যাচ্ছি। এইটুকুনি বলা। এবার আমি আমার কিছু যোগব্যায়াম দেখাবো, পরে কিছু আসন দেখাচ্ছি। হ্যাঁ অভিনব, অনেক ধন্যবাদ। আপনি শুরু করুন আপনার খেলা, আমরা দেখবো। উনি উনার মতো ব্যায়ামগুলো করে যাচ্ছেন পরপর। খেয়াল রাখবেন এগুলো কেউ এক্ষুনি করতে যাবেন না। দেখুন মানে আমি যেটা আজকে আপনাদের অনুরোধ করব দেখতে যে শরীরকে এইরকম লেভেলে সুস্থ রাখা যায় বা কতটা সুস্থ থাকলে এইভাবে শরীরকে কন্ট্রোলে রাখা যায়। আমরা নানাভাবে আমার চারপাশে যারা আছেন অনেককেই কন্ট্রোলে রাখতে চাই, আমি সেরা প্রমাণ করতে চাই, আমার কথা মানবে না কেন, কিন্তু আমার শরীর যে আমার কথা মানছে না, শরীর যে অবুঝ হয়ে গেছে, হয়ে যাচ্ছে, নিজের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আমরা জানতেও পাই না, টেরও পাই না। অবনীবাবুর শরীর কিন্তু একদম উনার কথা অনুযায়ী চলছে। উনি যেভাবে শরীরকে যেদিকে যা করতে বলছেন দিব্যি করছেন এবং খুব সহজভাবে করে যাচ্ছেন। কোনো জড়তা নেই, কোনো দ্বিধা নেই, কোনো হাঁপ ধরা নেই। এবং আমি উনি এর আগে যখন এরকম ব্যায়াম করেছেন বলি মাঝে মধ্যে আপনি একটু রেস্ট নিন, একটানা করছেন, যে না স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার ওনার চোখে মুখে দেখতে পাবেন কোনো ক্লান্তি ভাব কিন্তু নেই, পরপর করে যাচ্ছেন। তবে সাধারণভাবে বলবো আপনারা কিন্তু রেস্ট নেবেন, মাঝে মাঝে থামবেন, থেমে করবেন। কারণ একটানা এরকম করতে গেলে সবারই শরীর কিন্তু নেবে না। শরীর বিদ্রোহ করবে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন, বুঝে করবেন। দেখুন শরীরকে কত রকম ভাবে বাঁকিয়ে নানাভাবে উনি করে যাচ্ছেন। মেরুদণ্ডে সুন্দর মোচড় খাচ্ছে, বডি ব্যালেন্স খুবই সুন্দর, কোন রকম যে কেঁপে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু হচ্ছে না। ব্যায়ামের গতি লক্ষ্য করুন, বেশ দ্রুত, মানে জড়সড় ভাব নেই কোনো। আপনাদের এখানে একটু জানিয়ে দিই, আজকে আরেকটু পরে আমাদের আরেকজন ব্যায়াম দেখাবেন, তিনি কিছু সহজ আসন ব্যায়াম দেখাবেন এবং সেগুলো আপনারা ইচ্ছা করলে ফলো করতে পারেন। তখন আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব। আপনাদের কারো প্রশ্ন থাকলে লিখবেন। ইউটিউবে ইতিমধ্যে ২-১ জন লিখেছেন তাদের শারীরিক কিছু অসুবিধার কথা। সেরকম হলে ইউটিউবে বা যারা এখানে গুগল মিটে আছেন ইনকল মেসেজ করতে পারেন। আমি সেই মতো কিছু আলোচনা করব, সুবিধা হবে। এই যে হাঁটুর ব্যায়ামগুলো এগুলো কিন্তু খুব বুঝে করতে হবে। যাদের হাঁটু ব্যথা আছে, অসুবিধা আছে তারা কিন্তু করবেন না, বা শরীর খুব ভারী তাদের ক্ষেত্রে এগুলো না করাই ভালো। দেখুন বেশ মজা লাগছে কিন্তু দেখতে।
দেখুন, আমরা ব্যায়াম বলতে সাধারণত যা বুঝি তার বাইরেও অনেক রকম ভাবে ভারী সুন্দরভাবে শরীরকে সঞ্চালন করছেন। লাফিয়ে ব্যায়াম করছেন কত সহজভাবে, নানাভাবে শরীরকে উনি যত রকম ভাবে ঘোরানো যায়, বাঁকানো যায়, সহজভাবে দাঁড়িয়ে করে যাচ্ছেন। কিন্তু কোনটাই কিন্তু খুব কঠিন নয়। অনেকেই বলেন যে, "স্যার এই বয়সে কি আমাদের ব্যায়াম হবে?" কিন্তু উনি দেখুন কত সুন্দর করে যাচ্ছেন ৬৩ প্লাস বয়সে। আমরা ব্যায়াম করলে শরীর কিন্তু খুব খুশি হয়। মানে আমরা এটা জানি না, আমরা নানাভাবে বিভিন্ন জনকে খুশি করার চেষ্টা করি, কিন্তু নিজের শরীরকে খুশি করার চেষ্টা করি না। একটা লেখা পড়ছিলাম যে আমরা অনেককেই ভালোবাসি, কাউকে মন দিয়ে, অন্তর দিয়ে ভীষণভাবে ভালোবাসি। কিন্তু নিজেকে ভালোবাসি এরকম লোক কিন্তু খুব কম পাওয়া যাবে। নিজেকে ভালোবাসুন। ১ম এ নিজেকে ভালোবেসে শুরু করুন, তারপরে আপনি গোটা পৃথিবীর সবাইকে ভালোবাসুন। বা যাকে কাউকে বেশি ভালো লাগে তাকে বেশি ভালোবাসুন। দেখুন কতটা নেমেছেন, একদম মাথা থেকে গেছে পুরো। পদহস্তাসন বলা হয় এটিকে। হ্যাঁ? কি সুন্দর করেছেন। কত সহজভাবে। তো যিনি শরীরের এত যত্ন করবেন, হ্যাঁ, sciatica প্রবলেম আমি নোট করেছি, আমি বলব। আ আপনাদের কারো কিছু এই ধরনের রোগ নিয়ে জানানো থাকলে একটু লিখবেন। আমি যতটা সম্ভব চেষ্টা করব আলোচনা করার। আর এটা আপনারা জানেন তবুও বলে দিই, আমাদের YouTube এ যে লিঙ্ক আছে সেটা কিন্তু পরে যেকোনো সময় আপনারা আবার দেখতে পারেন, বা মনে করলে প্রিয়জনদের পাঠাবেন, তাদেরকেও দেখাবেন এগুলো। দেখলে তারাও উৎসাহী হবেন শরীরচর্চায়, বা এ সম্বন্ধে কিছুটা সচেতন হবেন। মানে আমি ছোটবেলায়, হ্যাঁ, অভিনব কিছু বলবেন? স্যার এবার আমি সূর্য নমস্কার করছি, সূর্য হ্যাঁ, নমস্কার হ্যাঁ। করে কিছু আসন দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, বেশ, বেশ, খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ। আর দরকার হলে একটু রেস্ট নিয়ে নেবেন, যদি দরকার হয়। সূর্য প্রণামার্য। হ্যাঁ, ওম শুরু করুন। যৎসমসংকাশং শাস্ত্রপ্যাং মহাযুতিং দন্তারিং সর্বপাপনাং গুণতপস্মি দিবাকরম। এক প্রণমানাসন। ওম মিত্রায় নমঃ। ২ হস্তুত্তরাসন। ওম রবয়ে নমঃ। ৩ পদ্মাসন। ওম সূর্যায় নমঃ। ৪ দক্ষিণ হস্ত কণ্ঠনাসন। ওম ভানবে নমঃ। ৫ পর্বতাসন। ওম ভগায় নমঃ। ৬ অষ্টাঙ্গ নমস্কারাসন। ওম কৃষ্ণে নমঃ। ৭ নিয়ন্তাসন। ওম হিরণ্যগর্ভায় নমঃ। ৮ পর্বতাসন। ওম মঞ্চায় নমঃ। ৯ বাক হস্ত কণ্ঠনাসন। ওম আদিত্যায় নমঃ। ১০ পদ্মাসন। ওম সবিত্রে নমঃ। ১১ হস্তুত্তরাসন। ওম অর্কায় নমঃ। ১২ ভ্রমণাসন। ওম ভাস্করায় নমঃ। সূর্য নমস্কার ভারী সুন্দর পরপর বলে গেলেন, করে গেলেন। এখন বজ্রাসনে বসে আছেন। পশ্চিম উত্তানাসন। YouTube এ উনাকে বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। Google Meet এ হয়তো কারো দেখতে একটু অসুবিধা হতে পারে। হ্যাঁ, ঠিকই আছে, দেখা যাচ্ছে ভালোই। উত্থিত পদাসন। দেখুন এটা কিন্তু একটু বয়স হয়ে গেলে অনেকেই একদম করতে পারেন না।
উনি কত সুন্দর করেছেন। হ্যাঁ, উত্থিত পদাসনই এটাকে বোধহয় দণ্ডাসন বলে, বা যাই হোক নানা রকম নাম আছে। হলাসন এখান থেকে। কারণ এই বয়সে হলাসন করা কিন্তু খুব রিস্কের ব্যাপার। হলাসন থেকে প্র্যাকটিক্যালি উনি পীঠাসনের জায়গাতে চলে এসছেন। এরপর সর্বাঙ্গাসন। হ্যাঁ, এখানে দেখুন আমরা একদম যদি পারফেকশন দেখতে চাই হয়তো মনে হবে সর্বাঙ্গাসনটা আরেকটু এরম হলে হতো, ওরম হলে হতো, কিন্তু উনি যে করেছেন এটা কিন্তু বিরাট, এবং ঠিকই করেছেন, সুন্দর করেছেন। মানে এই বয়সে উনি করতে পারছেন, শরীর অ্যালাউ করছে। হ্যাঁ, ঠিক আছে তুমি করো, আমি আছি। শরীর কিন্তু বলছে না যে তুমি এটা করো না, করতে পারবে না। হ্যাঁ, ধরুন পূর্ণবদ্ধ সর্বাঙ্গাসন। একটু পাটাকে আরো নামালেন। এই বয়সে এগুলো করা বেশ কঠিন, তবু উনি যতটা সম্ভব করছেন, এবং যেটুকু দেখাচ্ছেন তার মধ্যে কিন্তু একটা সহজ ভাব আছে, কোনো জটিল ভাব নেই। হ্যাঁ, হলাসন করেছেন, বেশ সুন্দর হয়েছে। একটু শবাসনে রয়েছেন। আর মৎস্যাসন, সর্বাঙ্গাসনের পরে আমরা মৎস্যাসন করতে বলি সবাইকে। আস্তে আস্তে করুন। উনি জাস্ট প্রদর্শনী হিসেবে করে যাচ্ছেন। আপনারা কেউ ওনাকে ফলো করতে যাবেন না এখনই, তাহলে অসুবিধা হবে। একটু দেখুন উনি কিভাবে করছেন, বেশ সহজভাবে। উষ্ট্রাসন। এই বয়সে উষ্ট্রাসন করতে কিন্তু খুব কম জনই পারেন। আজকেই আমাদের মর্নিং ক্লাসে একজন বয়স বছর ৩৫ হবে, এতটাও আনতে পারছিলেন না শরীরটাকে, তুলনায় উনি অনেকটাই করেছেন বেশ সুন্দরভাবে। আকর্ণ ধনুরাসন ভারী সুন্দরভাবে করে যাচ্ছেন পরপর। এবং অত্যন্ত তৎপরতার সাথে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের অবনীবাবু, অবনী দে, কলকাতায় বরানগর নিবাসী, তিনি ভারী সুন্দরভাবে এটা করেছেন। ভেকা আসন পরপর করে যাচ্ছেন। প্রদর্শনীর মধ্যে কোথাও কোনো ক্লান্তি নেই, খুব সুন্দরভাবে করছেন। দেখুন বকাসন বা কাকাসনও বলা হয় এটাকে। হ্যাঁ, এগুলো এই বয়সে কিন্তু চেষ্টা না করাই ভালো, কিন্তু উনি পারছেন, করছেন, ঠিক আছে। ভারী সুন্দর করেছেন। হুম। আপনাদের বলছি ইউটিউবে কিন্তু ওনাকে পুরোপুরি দেখা যাচ্ছে। গুগল মিটে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কোনোটা সামনের দিকটা কেটে যাচ্ছে বা পিছনের দিকটা একটু কেটে যাচ্ছে। দেখুন ময়ূরাসনে উনি বেশ সুন্দরভাবে দেখালেন। ময়ূরাসনে এত সুন্দর ব্যালেন্স রাখা বেশ কঠিন। উম উনি মনে হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছেন আজকের প্রদর্শনীর। হুম। যেমন আরেকটু কঠিন আসন কিছু করছেন। বদ্ধ ময়ূরাসন। বাহ! এগুলো কম বয়সে অনেকে আর হতে চায় না। উনি কিন্তু ভারী সুন্দর করছেন।
উনি একটু আগে বললেন যে ছোটবেলা থেকে করতেন, দেখুন ময়ূরাসনের শরীরটাকে একটু মোচড় দিচ্ছেন ডান দিক বাঁ দিকে। তবে একটু বলে দিয়ে এগুলো ভীষণ বুঝে করা উচিত। বয়সে যেকোনো সময় হঠাৎ চোট লেগে গেলে কিন্তু সেগুলো সারানো খুব কঠিন হয়ে যাবে। কাজেই বেশি রিস্ক না নেওয়াই ভালো। আপনারা যারা করছেন বাড়িতে অভ্যাস করেন, সবসময় খেয়াল রাখবেন। নিজের ক্ষমতার বাইরে গিয়ে কিছু করবেন না। কিছু দেখলেন কেউ করছে, উম ক্ষমতার বাইরে করতে গেলে কিন্তু যেকোনো সময় চোট লেগে যেতে পারে। আর সেই চোট সারানো কঠিন হবে। শীর্ষাসন করেছেন বেশ সুন্দরভাবে। শীর্ষাসন যারা উপরের দিকে দেখতে পাচ্ছেন না, স্ক্রিনে আঙুল দিয়ে একটু নামিয়ে দিন, তাহলে পায়ের দিকটা দেখা যাবে। স্ক্রিনে টাচ করে একটু নামিয়ে দিলে পায়ের দিকটা দেখা যাবে। বদ্ধ শীর্ষাসন। এখান থেকে শরীরটাকে ঘোরাচ্ছেন ডান দিক বাঁ দিকে একটু। হ্যাঁ, ইউটিউবে অনেকেই মন্তব্য করেছেন, খুব সুন্দর, ভালো লাগছে জানিয়েছেন। এটা ময়ূরাসনের একটা ভ্যারাইটি, একটু অন্যভাবে করেছেন। অনেকেই বলছেন অসাধারণ। হুম, হুম। খুব ভালো হয়েছে। শরীরের উপর যথেষ্ট নিয়ন্ত্রণ আছে, খুব সুন্দরভাবে করলেন। এবারে শবাসন করছেন, একটু বিশ্রাম। হ্যাঁ, এবার আপনি একটু বিশ্রাম করুন, আমরা পরে আলোচনায় যাব। আপনি একটু বিশ্রাম নিয়ে একটুখানি আর এক কথা বলুন, তারপর আপনি ভিডিওটা অফ করে দেবেন। আমরা পরের অনুষ্ঠানে চলে যাব। আপনার কাছ থেকে একটু ২ এক কথা শুনে নেব। আচ্ছা, পণ মুক্তাসন করছেন উনি। প্রথমে ডান পা, বাঁ পা, তারপরে ২ পা। অনেকে একটু মাথাটা তুলেও করেন পণ মুক্তাসন। পণ মুক্তাসনের দোলনা খাওয়া, দেখুন এটা খুব মজার। বাচ্চাদের ক্লাসে অনেক সময় আমরা এগুলো করাই। বাচ্চারা খুব মজা পায়। তবে কি এটা ফিটনেস এর জন্যও কিন্তু খুব ভালো। ফিজিক্যাল ফিটনেস পুরো না থাকলে ওইভাবে মানে ওঠা বসা বল মুক্তাসনে শরীরটাকে তোলা নামানো করা একটু কঠিন আছে। এটাকে মর্কটাসন বলা হয়, যেটা উনি করছেন এখন। বেশ সুন্দরভাবে করলেন। কোমরের, পিঠের, ঘাড়ের সব জায়গায় সুন্দর ব্যায়াম হচ্ছে। এরপর আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব। তার সেখানে কি ব্যায়াম করতে হবে, সেগুলো আসন করতে হবে, সেগুলো বলবো। দেবরাজ ঘোষ এরপরে আসবেন। তিনি কিছু তুলনায় সহজ আসন, আপনারা সম্ভব হলে উনাকে ফলো করতে পারেন, চেষ্টা করতে পারেন। আমরা অবনীবাবুর আসন দেখছি, ৬৩ বছর বয়সে উনি ভারী সুন্দরভাবে কিছু প্রদর্শন করলেন। ওই দেখুন ডিগবাজি খেয়ে গেছেন। আমি আমাদের যে ডিজিজ ফ্রি লাইফ থ্রু যোগা হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেখানে ক্লাস শুরুর আগে একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে প্রথমে লিখেছিলাম, পরে আমি লেখাটা কেটে দিলাম, যে শিশু সুলভ ব্যায়াম প্রদর্শন। মানে একটা বাচ্চা যেমন বেশ তর্বতর্ব করে লাফিয়ে ঝাঁপিয়ে ব্যায়াম করে দেখায়, ওনার স্টাইলটা কিন্তু অনেকটা ওরকমই, একদম বাচ্চাদের মতো। দেখুন কত সুন্দরভাবে শরীরটাকে উনি কন্ট্রোলে রেখেছেন। এগুলো কিন্তু সবাই করতে যাবেন না, দুম করে লেগে যাবে। আর লেগে গেলে কিন্তু আর ছাড়বে না। তখন ডাক্তারবাবু বলবেন কমপ্লিট রেস্ট, কোনো ব্যায়াম চলবে না। অভিনববাবু কিন্তু এইভাবে অনেকক্ষণ ব্যায়াম করতে পারেন। আমাদের ক্লাসে উনি দেখিয়েছেন প্রায় ৫০ মিনিট টানা
আজকেও হয়ে গেল প্রায় 20-25 মিনিটের মতো কাছাকাছি হতে চললো। দেখুন কত সহজ ভাবে উনি দেখিয়ে যাচ্ছেন। ইনকল মেসেজ অনেকে করছেন, সেগুলো আমি একটু দেখে আপনাদের পড়ে শুনিয়ে দিই কি লিখছেন। না, ইনকল মেসেজটা দেখা গেল না। দেখুন মেরুদণ্ড মোচড় দিয়ে খুব সুন্দর করছেন। অভিবাবু অনেক ধন্যবাদ, আজকে আপনি ভারী সুন্দর দেখিয়েছেন। গোমুখ আসন। একজন জানতে চেয়েছেন ফ্রোজেন শোল্ডারে কি করব। ফ্রোজেন শোল্ডারের জন্য এই আসনটি চেষ্টা করতে পারেন, ভালো লাগবে। একজন লিখছেন বেশ কঠিন ব্যায়াম অথচ অবলীলা ক্রমে করে যাচ্ছেন খুব সাবলীল ভাবে, সহজ ভাবে। ব্যায়ামের ক্ষেত্রে কিন্তু এই সহজ সাবলীল ভাবটা ভীষণ দরকার। অনেকে আমরা জোর করে চাপ দিয়ে দম বন্ধ করে চোখ মুখ লাল করে ব্যায়াম করি, সেটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে অমরবাবু, অনেক ধন্যবাদ। এরপর আমরা পরের আলোচনায় চলে যাব। আমাদের দেবরাজ রেডি আছে। দেবরাজ তুমি তৈরি থাকো, তোমাকে আমি যে কোনো সময় ডাকবো একটু পরেই। নমস্কার স্যার, চেক করলাম। হ্যাঁ, খুব ভালো দেখেছেন, সকলেই খুব ভালো লেগেছে। আপনি দীর্ঘদিন এইভাবে যোগ চর্চা চালিয়ে যান, সবাইকে অনুপ্রাণিত করুন। এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর স্যারের সঙ্গে একটুখানি কথা বলি, এটা না বললি না। স্যার আমাকে বিভিন্ন ভাবে এত উৎসাহ দেয়, এত মোটিভেটেড করে, আমি তো খুব উৎসাহ পাই। আপনি যখন স্যারের কাছে ডিপ্লোমা কোর্স করছি, বিভিন্ন ভাবে আমাকে সহযোগিতা করেছে। যখন যা প্রশ্ন করেছি স্যার আমাকে উত্তর দিয়েছে। আর আপনারা যদি কেউ ডিপ্লোমা কোর্সটা করে না থাকেন, যারা ইউটিউবে দেখছে, তাদের আমি অনুরোধ করবো যে স্যারের এটা 1 বছর ডিপ্লোমা কোর্স এখানে হয়, খুবই মিনিমাম চার্জ নিয়ে। সপ্তাহে 2 দিন হয়, শুক্রবার আর রোববার সন্ধ্যে 7:30 থেকে 9টা পর্যন্ত। আমরা যে কেউ ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন, আমরা খুব খুব উপকার লাগবে। এবং স্যার 1 বছর পর যে ডিপ্লোমা সার্টিফিকেট দেয়, সেটা বাইরে অনেক অনেক জায়গায় কাজে লাগে। এবং স্যারের অনেক স্টুডেন্ট আছে যারা চাকরি পেয়েছে স্কুলে। আবার স্যারের স্টুডেন্ট এমন আছে যে ভিয়েতনাম, তারপরে জাপান এবং আরো বিভিন্ন বাইরের দেশের স্টুডেন্টরা আছে, তারা মাঝে মাঝে আমাদের গুগল মিটে মিট হয়। সেই জন্য স্যারের কাছে আমি খুবই কৃতজ্ঞ, এবং স্যার খুবই উৎসাহ দেয়, এবং স্যারকে প্রণাম জানিয়ে আজ শেষ করছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে। আমরা এবার কিছু রোগ নিয়ে আলোচনা করব। দেবরাজ রেডি আছে, ওকে আমরা একটু পরেই দেখে নেব। রোগের শুরুতেই বলি আপনাদের, একটু খেয়াল রাখবেন সকলে। রোগ আরোগ্যের জন্য যেটা আমাদের প্রধান দরকার, সেটা হচ্ছে সুস্থ মন। আমরা কিন্তু মনের দিকে অনেকেই খেয়াল করি না। একজন মেসেজ করেছেন, ইনকল মেসেজ লিখছেন, স্যার ওনার যোগা দেখে অমিতাভ এর একটি সিনেমা বুড়া হো গয়া তেরা বাপ, এই সিনেমার কথা মনে হলো। যোগ শ্রেষ্ঠ বিদ্যা, সুস্থ শরীর ও মনের জন্য। যাক, ওই সিনেমাটা কি আছে আমার ঠিক জানা নেই, উনি লিখেছেন। যিনি লিখেছেন অনেক ধন্যবাদ। আমাদের ভালো একটা সুন্দর মন তৈরি করতে হবে, না হলে কিন্তু শরীর রোগের অনুকূল হয়ে যাবে। মনকে সুন্দর যেটা করতে হবে বলছি, অনেকেই ভাবছেন সুন্দর কিভাবে করব। প্রধান হচ্ছে নিজেকে রিল্যাক্স মাইন্ড তৈরি করতে হবে। এই রিল্যাক্স মাইন্ডের জন্য যোগাসন।
আমি রোগ আরোগ্যের জন্য যোগাসন দেখাবো। আপনার রিল্যাক্স মাইন্ড না করলে কিন্তু খুব মুশকিল। যেমন আমাদের এখানে বহু মানুষ আসে নানা রকম রোগ নিয়ে। তাদের সকলকে এই কথাটা বলি। কিন্তু দেখেছি মনের দিকটা না কেউ ভাবতে রাজি না, একদমই রাজি না। আপনি ব্যায়ামগুলো দেখিয়ে দিন না কোনটা করলে সারবে, আমি করব ঠিক মতন। ব্যায়াম আপনি যতই করুন, ব্যায়ামের সাথে আসনের সাথে যদি মানসিক তৃপ্তি স্যাটিসফ্যাকশন না আসে, আনতে না পারেন, তাহলে কিন্তু খুব মুশকিল। সেটাই আমরা ১ম এ একটু দেখাবো কিভাবে রিল্যাক্স ভাবে করা যায়। এটা আমি আগের দিনও দেখিয়েছি, দেবরাজ আবার দেখাবে। হ্যাঁ, দেবরাজ তুমি চলে এসো। আ দেখাবে এবং আমরা সেই মতো পরপর রোগ অনুযায়ী আলোচনা করব। দেবরাজকে যারা রামকৃষ্ণ মিশনের এর আগে ২ টো ওয়ার্কশপ করেছেন, দেখেছেন, তারা দেবরাজকে নিশ্চয়ই চেনেন। দেবরাজ খুব আগ্রহ নিয়ে যোগ চর্চায় মেতে আছে। দেবরাজ তুমি কিছু শুরু করে দাও। হ্যাঁ, দেখুন আমি রিল্যাক্সেশন এর উপর। এই যে উনি ধীরে, ধীরে নামলেন, এই ধীর ভাবটা লক্ষ্য করুন। আপনারা এতক্ষণ দেখলেন বেশ সুন্দর ব্যায়াম কত দ্রুত করা যায়। আম হ্যাঁ, কোমর থেকে থাই ব্যথার জন্য কি করা যায়? এই যে দেখুন রিল্যাক্স ভাবে উনি নেমেছেন, এটা কিন্তু উনি অনেকক্ষণ থাকতে পারবেন। এই জাতীয় আসন যখন আমরা করি বা দেখবেন বাচ্চারাও যখন করে, জোর করে চাপ দিয়ে নামে। যাদের ঠিক হয় না, যাদের খুব সহজে হয় তাদের কথা তো খুবই ভালো। তো এটা কিন্তু জোর করে চাপ দিয়ে নামলে ক্ষতি হবে। আর আসনের নিয়মই হচ্ছে যেটা আমরা মহর্ষি পতঞ্জলি বলেছেন, স্থির সুখম আসনম। তুমি কিছু, কিছু দেখাও অ অ কি দেখাবে একটু রিল্যাক্সেশন বোঝার মতো বোঝা যায় এটা প্রকাশ করার মতো কিছু, কিছু করো। আমি দেখি বলে যাচ্ছি। তুমি নিজের চিন্তা দিয়ে করো। হ্যাঁ, কোনটা করছো? অর্ধকুমাসন করতে পারো কিংবা অন্য কোনো আসন যেটা করবে। তো আমাদের রিল্যাক্সেশন এর উপর জোর দিতে হবে। দিলেই কি হবে? শরীর খুশি হবে। স্থির সুখম আসনম। এই দেখুন হাত এইভাবে নিয়ে এই যে টান, এটা হচ্ছে কিন্তু আসন এমনি ঠিক যেটা অ্যাকুরেট পশ্চার। কিন্তু যখনই আপনি কনুই ভেঙে দিলেন, শরীরটাকে আলগা করে দিলেন, রিল্যাক্স করে দিলেন, শরীর কিন্তু পজিশনটা এনজয় করবে। ভালো লাগবে, মজা পাবে শরীর। এবং শরীর কি বলবে? "আরো থাকো, ছেড়ে দিও না। ভালো লাগছে থাকতে।" এই ফিলিংটা আসছে কিনা দেখবেন। শরীর বলছে, "আরো থাকো, ছেড়ে দিও না, ভালো লাগছে।" এইটা কিন্তু দরকার। বেশ খুব আস্তে, আস্তে ছেড়ে দাও এবং ভঙ্গিমা লক্ষ্য করবেন বেশ ধীর স্থিরভাবে। এখান থেকে তুমি ভদ্রাসনটাও করো। এগুলো কিছু বেসিক আসন যেগুলো আমাদের বহু রোগের ক্ষেত্রে কাজ হয়। অর্ধকুমাসন হজমের গোলমালের ক্ষেত্রে খুব ভালো। একজন লিখেছেন হাঁটুর জয়েন্ট শক্ত হয়ে যাওয়া মানে ফ্রোজেন শোল্ডার একজন জানতে চেয়েছেন কি ব্যায়াম করবে। ফ্রোজেন শোল্ডার এখানকার রোগ। কিন্তু এই যে মানুষ যারা হাঁটা চলাতে জড়তা এসে যাচ্ছে এটা মেইন কারণ কিন্তু হিপ জয়েন্টের জড়তা। হিপ জয়েন্ট খুব জড়সড় হয়ে যায়। তার সাথে, সাথে মেরুদণ্ডের জড়তা, মেরুদণ্ড জড়সড় হয়ে যায়। ও খুব রিল্যাক্স ভাবে করছে মানে বলা যায় ধ্যানের মতো চুপচাপ বসে ধীরভাবে শ্বাস নেওয়া ছাড়া। আচ্ছা তুমি এখান থেকে একটু ভুজঙ্গাসন করো। আ ভুজঙ্গাসন এমন একটা আসন যেটা আমি বলছি পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা উম বা পায়ের দিকে যেকোনো অসুবিধে সব ক্ষেত্রে কাজ হয়। খুব সহজ আসন, কিচ্ছু কঠিন নয়। আপনি বাড়ির বয়স্ক যারা আছে তাদেরকে অনুরোধ করবেন করতে। আমিও অনুরোধ করছি, করবেন। এই দেখুন ভীষণ সহজ, খুব আরামদায়ক। এই যে কনির উপর ভর আছে একটু ভালো করে দেখে নিন। কাঁধ থেকে মানে ঘাড় থেকে হাতটা একদম পিলারের মতো, বাড়ির পিলার যেরকম সোজা থাকে ঠিক সেরকম সোজা আছে। এবং মাথা উঠেছে কতটা? যতটা সহজে ওঠে, জোর করে বেশি নয়। পায়ের দিকটা খুব রিল্যাক্স ভাবে আছে। হাতের তালু মাটিতে পাতা আছে এবং সহজভাবে। কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা এটা খুব কার্যকরী। বেশ তুমি আস্তে, আস্তে ছেড়ে দাও এবং শ্বাস-প্রশ্বাস কিন্তু স্বাভাবিক থাকবে। এটাও খেয়াল রাখবেন। অনেকেই জানতে চান শ্বাস কেমন থাকবে?
মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার জন্য উপযোগী আসন প্রাণায়াম জানাবেন। আমি জানাচ্ছি। আচ্ছা, কোমরে ব্যথা বা sciatica ব্যথা, পায়ের দিকে কোমর থেকে পা পর্যন্ত লম্বা ব্যথা, এর জন্য ভীষণ উপকারী হচ্ছে শলভাসন। এই শলভাসন কিন্তু করবেন ১ম এ এক পায়ে তুলে, এটা অনেকটা তোলার চেষ্টা করবেন না। অনেকে ভাবেন যে যত বেশি তুলবো তত লাভ, তা কিন্তু নয়। আস্তে, আস্তে নামিয়ে দাও। যাদের বয়স কম বা কমপ্লিট ফিট, তারা খুব দ্রুত করবেন। আর না হলে একটু থেমে অন্য পাটা তুলবেন। একটু থেমে, একটু রেস্ট দিয়ে। এই রেস্ট দেওয়ার ব্যাপারগুলো কিন্তু অনেকেই ঠিক বোঝেন না বা মানতে চান না। বলেন, "না, না, আমি হাঁপাইনি, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি পারবো।" আপনি পারবেন। কিন্তু যেহেতু আপনার ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, কাজেই ওখানে কিন্তু ওই জায়গাটায় আপনাকে একটু রেস্ট দিয়ে, দিয়ে খাটাতে হবে। অ্যা অনেকেই লিখছেন YouTube এ অ্যা উচ্চ রক্তচাপ, বলছি আমি। আমি কিছু, কিছু বলে যাবো। আপনাদেরও কিছু প্রশ্ন থাকলে বা এখানে লিখবেন, আমি সেই মতো আলোচনার চেষ্টা করব। এবার ২ পা একসাথে। ২ পা একসাথে, যাদের একটু বয়স হয়েছে তারা তুলতে যাবেন না। কোমরে চোট লেগে যাবে। তুলে সহজভাবে থেমে থাকুন। আচ্ছা, এরপর তুমি একটু এই যে পা তোলাটা, এটা বলে দিই, বডি ফ্লেক্সিবিলিটির উপর যেমন নির্ভর করে, অনেক ছেলেমেয়ে দেখবেন যারা বেশ কঠিন, কঠিন আসন করতে পারে, এই পাটাকে আরো তুলে দেয়। লিকার আসন বলে, পা তুলে দেয়। ওই লিকার আসন করতে গেলে পেটের মাসল ভালো স্ট্রেংথ হওয়া দরকার। নাহলে কিন্তু উঠবে না। পেটের মাসল কিসের স্ট্রেংথ হয় সেটাও আপনাদের আমি বলছি। হ্যাঁ, এই যেমন একটু বেশি তুলেছে এখন। এখান থেকে আরো তুলে দাও। আর তুলো না, তুমি তুলতে যেও না। আ লেগে যাবে। এইভাবে তুলে করা, ওটাকে লিকার আসন বলে। তুমি একটু উত্থিত পদাসনটা করে দেখাও। এই উত্থিত পদাসন আপনারা দেখে রাখুন। হার্নিয়া, হার্নিয়া এমন একটা রোগ, ভীষণ যন্ত্রণাদায়ক, খুব কষ্টকর। আপনারা নিয়মিত এটা করবেন। যাদের হার্নিয়া নেই তারাও করবেন। যাদের শরীর ভারী হয়ে গেছে, পেট ভারী হয়ে গেছে, তারা করবেন। অনেক ভালো থাকবেন। আস্তে, আস্তে তুলুন। তুলো। হাত দুটো শরীরের দুপাশে সোজা, পা একটু উঠেছে। আপনারা যদি কেউ করছেন, দেখুন পেট খুব কাঁপে এটা করতে গেলে। আমার অ্যা এক মাস্টারমশাই আমাকে বলেছিলেন, "জয়ন্ত, একদিন আয় তো, আমাকে কিছু ব্যায়াম দেখিয়ে দে, আমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে।" স্কুল থেকে সবে পাস করে বেরিয়েছি সেই সময়, তার পরে। আমি গেছিলাম উনার বাড়িতে, এই আসনটা করতে বললাম। না, আ তখন আরো পরে। যাই হোক, তো উনার বেশ ভুঁড়ি হয়ে গেছে। উনি বলে, "এটা সম্ভব নাকি পা তোলা এইভাবে?" আমি যখন বললাম যে, "পাটা তুলুন।" আমি যে, "হ্যাঁ, সম্ভব না কেন?" "তো কর তো, করে দেখা দেখি।" আমি করলাম, পা তুললাম। "এ তুই কি করে তুললি রে?" তো এই যে উনি বললেন, "কি করে তুললি রে?" ব্যাপার হচ্ছে, আমরা যদি শরীরকে কন্ট্রোলের বাইরে চলে যেতে দিই, অনুমোদন দেই, তাহলে শরীর অনেক সহজ জিনিসও করতে পারবে না। এইটা যাদের রাখতে অসুবিধা হবে, তারা একটু পাটা আরো অনেকটা তুলে নেবেন। তাহলে দেখবেন সহজে থাকবেন। এটা আমি প্রিভেন্টিভ মেজার হিসেবে বলছি। যাদের হার্নিয়া আছে বা পেটে, তলপেটে কোনো অসুবিধা আছে, ওজন বেশি বা পায়ের মাসল উইক, তারা এগুলো করবেন। এবং একটু আরেকটু তুলে দিলে দেখবেন থাকতে কষ্ট হচ্ছে না। সেখান থেকে আস্তে, আস্তে নামাবেন। এইখানে থাকলে তো কোনো কষ্টই হবে না। আর আরো একটা, দেবরাজ অনেকটা তুলেছে পাটা, এখানে বলে দিই আপনাদের। এইভাবে তুলে পাটা যদি গোড়ালির দেয়ালে ঠেকান, এখন দরকার নেই, তোমার দেয়ালটা একটু দূরে আছে, আবার সরতে হবে না। যদি দেয়ালে ঠেকে এইভাবে থাকেন, যাদের ভেরিকোজ ভেইনস আছে, মানে পায়ের শিরা ফুলে যাওয়া, ওটা খুব রেয়ার রোগ, সবারই হয় না, কিন্তু হলে খুব কষ্ট হয়। কিংবা পায়ে কোথাও ভেঙে গেছে, চোট লেগেছে, আঘাত পেয়েছেন, পাটা ভারী হয়ে যাচ্ছে, সারাদিন হাঁটাহাঁটির পরে বা দিনের শেষে পাটা ফুলে যাচ্ছে, পাটা ওইভাবে তুলে রাখবেন। দেখুন খুব সহজ, এর জন্য কোনো পয়সা খরচা নাই, কোনো ঝামেলা নাই। শুধু পাটা তুলে রাখা। মিনিট ৫-৭ তুলে থাকবেন, অনেক আরাম পাবেন। যাদের লো প্রেশার, তারা ওইভাবে পা তুলে রাখবেন, অনেকটা রিলিফ পাবেন। সুবিধা হবে। বেশ, এবার আমরা একটু আরেকবার দেখে নিই, এখানে কেউ কিছু লিখলেন। কোলেস্টেরল বাড়লে, শুনুন, কোলেস্টেরলের জন্য আলাদাভাবে কোনো আসন নেই বা ব্যায়াম নেই। আপনি সাধারণভাবে কিছু আসন ব্যায়াম নিয়মিত করবেন। করলেই অনেক ভালো থাকতে পারবেন। কোমরে ব্যথায় যেটা দেখাচ্ছিলাম, যদি পারেন ধনুরাসন। এটা কোমরে ব্যথা সাধারণত একটু বয়স্কদেরই হয়, তাদের পক্ষে করা মুশকিল।
তবু আমি দেখিয়ে দিচ্ছি, যদি সহজে করতে পারেন চেষ্টা করবেন। একজন লিখছেন যে অবনীবাবুর ভিডিও দেখে নিজের দিকে তাকালে লজ্জা লাগে। হ্যাঁ, লজ্জার কিছু নেই, আপনি উনাকে দেখে অনুপ্রাণিত হন। হ্যাঁ, এটা যতটা পারবেন তুলবেন। আমার হচ্ছে না, কোনো আসনে এটা ভাববেন না। তুমি একটু নামিয়ে দাও তো, মানে যাদের হয় না, কম ওঠে সেরকম ভাবে করো। হ্যাঁ, একটুখানি অল্প একটু তোলো। এই। এটা ধরুন আপনার এইটুকু উঠছে। মাথাটা তোলো, মুখটা তোলো। এই। ব্যাস আপনি এখানেই থাকুন। এতেই আপনার কাজ হবে। এতে কিভাবে কাজ হবে আপনাদের বলছি। তুমি একটু ভিডিওটা অফ করো ২ মিনিট, একটু রেস্ট নিয়ে নাও। আমি একটু কথা বলে নিই। এতেও কাজ হবে কি হবে, একটা ঘটনা বলি। একটি স্কুলে সরি একটি অফিসে এক ভদ্রলোক সবাইকে মিষ্টি খাওয়ালেন। কেন? না উনার ছেলে পাস করেছে। কি পাস করেছে? মাধ্যমিক পাস করেছে। সেজন্য সবাইকে মিষ্টি খাওয়ালেন। বেশ সবাই খুব খুশি, বা কেমন রেজাল্ট হয়েছে, কি নম্বর, এটা সেটা কথা হলো, আলোচনা হলো। বেশ একটা সুন্দর পরিবেশ হলো। কিছুদিন পরে আরেক ভদ্রমহিলা, বয়সের তুলনায় অনেকটা কম, তিনি সবাইকে মিষ্টি খাওয়ালেন। কি জন্যে? না ছেলে পাস করেছে। তো ছেলে পাস করেছে, উনারও খুব আনন্দ, সবাই মিষ্টি খেলেন, সবাই খুব খুশি। এবার উনি অফিসে নতুন এসছেন। তো এবার কেউ একটু চুপ বলে, আচ্ছা উনার ছেলে পাস করেছে মানে উনার তো ছেলে মাধ্যমিক দিয়েছে এরকম মনে হচ্ছে না। তো এই জিজ্ঞেস করো না কি পাস করেছে? কেউ ঠিক জিজ্ঞাসা করছেন না, এই মিষ্টি খেয়েছে খাও, জিজ্ঞেস করার দরকার নেই। তো একজনকে জিজ্ঞাসা করলেন, দিদি কিছু মনে করবেন না, আপনার ছেলে কি পাস করেছে যদি একটু বলতেন। ও 1 থেকে 2 এ উঠেছে। এই যে 1 থেকে 2 এ উঠেছে উনার যে আনন্দ, আর মাধ্যমিক পাস করেছে, আনন্দের মধ্যে কিন্তু কোনো কমতি নাই। 1 থেকে 2 এ উঠেছে বলে আনন্দ একটুও কম নাই। আমি কি বোঝাতে চাইছি? আপনার ধনুরাশন যেটুকু হচ্ছে, ওটুকু তো অনেকের হয় না। আপনি ওখানেই খুশি থাকুন। 1 থেকে 2 এ উঠেছেন তাতেই আনন্দ করুন। আনন্দ করাটা একটা চয়েস। হ্যাপিনেস ইস এ চয়েস। আমি ঠিক করব আমি আনন্দ করব না দুঃখ করব। কাজেই আমি 1 থেকে 2 এ উঠেছি তাতেই আনন্দ। মাধ্যমিক পাস করেছে আনন্দ, কেউ মাস্টার ডিগ্রি, কেউ ডক্টরেট করেছেন আনন্দ। কাজেই ব্যায়াম যখন করছেন সবসময় তৃপ্ত থাকবেন। আমার যতটা হচ্ছে, কখনো আমার হচ্ছে না এই চিন্তাটা মাথায় ঢোকাবেন না, ব্রেইনে ঢোকাবেন না। ঢোকালে কি হবে? নানা রকম নেগেটিভ সিক্রেশন শরীরের ভেতরে বাড়বে। নেগেটিভ ভাব বাড়বে। আমার হচ্ছে না, আমি পারছি না, এই ভাব বাড়তে থাকবে। এবং বাড়লে রোগ সারানো খুব কঠিন হয়ে যাবে। শরীরের ভেতর, মনের ভেতরে পজিটিভিটি সবসময় আনার চেষ্টা করতে হবে। আমি যেখানে আছি, যা আছি, আপনি রোগে ভুগছেন। ঠিক আছে, তাতেও ভালো থাকুন, পজিটিভ থাকুন। এবার কেউ বলবেন, আপনি তো বলছেন এগুলো তো থাকা খুব সোজা। পজিটিভ থাকা মনে হচ্ছে যেন কিছুই না। কিন্তু রোগে যখন ভুগছি অত পজিটিভ কি থাকা যায়? থাকা সম্ভব? শুনুন, সম্ভব না। কিন্তু যখন আপনি সুস্থ হতে চাইছেন, তখন পজিটিভ থাকলে কিন্তু কাজটা সহজ হবে। একজন দেখুন কোমরে ব্যথা এবং ৫-৬ মাস হচ্ছে ২ পায়ের বুড়ো আঙুল দুটি অবশ হয়ে যাচ্ছে, অবশ্যই আছে। কি যোগ করতে হবে? দাঁড়িয়ে যে ব্যায়ামগুলো, খালি হাতে ব্যায়াম। আ আপনি এখানে যখন মেসেজ করেছেন, আপনি আমাদের গ্রুপে আছেন, ডিজিজ ফ্রি লাইফ থ্রু যোগা গ্রুপে। ওখানে দেখবেন আমি ২ টো ভিডিও দিয়েছি। খালি হাতে ব্যায়ামের যে ভিডিওগুলো, ওই ব্যায়ামগুলো করবেন। করলে অনেক ভালো থাকবেন। আমাদের সুস্থ থাকার জন্য নানাভাবে চেষ্টা করতে হবে, বিভিন্ন রকমভাবে, এবং মনের দিক থেকে সবসময় ফ্রি থাকতে হবে, সহজ থাকতে হবে। এটা খুব দরকার। আমি আরো কিছু রোগ নিয়ে এখনই দেবরাজ আসবে, ব্যায়াম দেখাবে একটু পরে। আমি মেন্টালি ফ্রি থাকা বা আমার হচ্ছে না ভাব না রাখা, এটা বোঝানোর জন্য আমি একটা ঘটনার কথা উল্লেখ করছি। খুব মন দিয়ে শুনবেন। পারলে লিখে রাখবেন। যারা খাতা পেন নিয়ে বসেছেন, আমার যেমন অভ্যাস আছে, এরকম যেকোনো ক্লাস হলেই আমি খাতা পেন নিয়ে বসি। কিছু না কিছু লিখি। এগুলো লিখে রাখবেন। মনে থাকবে, সুবিধা হবে। আমার পা ভাঙলো। পড়ে গিয়ে বাড়িতেই পা ভাঙলো বলতে আঙুলের পাতার দিকে। ভাঙার পর প্লাস্টার করা হলো। ডাক্তারবাবু বললেন ৬ সপ্তাহ মানে ১.৫ মাস থাকতে হবে। ১.৫ মাস থাকতে হবে, খুব ভালো কথা। এবং নড়াচড়া করবেন না, প্লাস্টার করে দিলেন। বাড়িতেই থাকবেন, কোথাও যাবেন না। আমার যোগের ক্লাস নেওয়া বন্ধ হয়ে গেল। আম বা মিনিমাম মাঝে মধ্যে হয়তো খুব কম গেছি ২-১ বার ক্লাসে। অ্যা সারাদিন ওই বসে থাকতাম। বাড়িতে একটা বারান্দা উঠোনের একটা জায়গায়, যেখানে মেইন রোড, মেইন গেট এর কাছাকাছি। সারাদিন ওখানেই বসে থাকতাম। তো আমি খুব এনজয় করতাম।
এই যে পা ভেঙে গেছে, সে সময় বাড়িতে মিস্ত্রির কাজ চলছিল, মাও খুব অসুস্থ ছিলেন। গিন্নিকে বলল, "হ্যাঁ গো, মিস্ত্রির কাজ তাহলে এখন বন্ধ করে দিই, পা ভেঙে গেল।" তো বলছে, "কাজ বন্ধ করবে কেন? এ তো তোমার সুবিধা হলো। তুমি অফিসে বেরিয়ে যাও, মিস্ত্রিরা কি করে আমাকে দেখতে হয়, আমিও কিছুটা রিলিফ পাবো, তুমি কাজ চলবে।" আমি বলি, "বেশ কাজ চলুক, খুব ভালো কথা।" মানে আমি রিল্যাক্সেশন এর ব্যাপারে বলছি। দেখুন আমার সঙ্গে থেকে স্ত্রীও বা স্ত্রীর সঙ্গে থেকে আমিও কতটা রিল্যাক্স। ও কিন্তু কাজ বন্ধ করার কথা ভাবল না। বেশ চলছে, কাজ চলছে। আমি আছি, আমি ওই বসে থাকছি সারাদিন ওখানে। তখন ল্যান্ডলাইন ফোন ছিল, অনেক আগে কথা বলছি। সেই ফোন আসছে, কথা বলছি, চলছে। একদিন ফোন এলো একটি আমারই এক পুরনো ছাত্র, প্রিয় ছাত্র। "জয়ন্তদা ভালো আছেন?" না, অনেক নিচু গলায়। "জয়ন্তদা কেমন আছেন?" বললাম, "ভালো, ভালো আছি।" বলল, "ভালো আছেন? ও আচ্ছা, আচ্ছা, ভালো, ভালো। তুমি কেমন আছো?" "হ্যাঁ, আমি ভালোই আছি।" "আচ্ছা, আপনার কি কিছু হয়েছিল?" আমি, "হয়েছিল মানে হয়েছে।" "কি হয়েছে?" "পা ভেঙেছে।" "ও পা ভেঙেছে, না আমি সেটাই শুনলাম একজনের কাছে। শুনে আমি ফোনটা করলাম। আপনি বললেন ভালো আছি।" তাকে আমি উত্তরে যে কথাটা বললাম যে, "আমি তো ভালো আছি। আমার কিছু হয়নি। আমি দিব্যি খাচ্ছি দাচ্ছি। যেসব বই দীর্ঘদিন ধরে কিনেছি, পড়তে সময় পাই না, সেই বইগুলো পড়ছি। ফোনে কথা বলছি, গল্প করছি, বেশ মেজাজেই আছি। আমার পা শুধু হাঁটছে না। আর কিছু নেই। হ্যাঁ, গ্যাস অম্বলে কি করতে হবে বলব। আমার পা শুধু হাঁটছে না, আর বাকি সব ঠিক আছে।" তো শুনে সে একটু অবাক হলো যে, "আপনার পা ভেঙেছে তাতে আপনি ভালো আছি বলছেন?" আমাদেরকে এইভাবে ভাবতে হবে। কেন না নিজেকে ভালো রাখার জন্যে। আমি যদি বসে, "হায় ভগবান! আমারই পা ভাঙতে হলো। পা ভাঙলো। কি কষ্ট আমার এইভাবে বসে থাকা সম্ভব ৬ সপ্তাহ, মানে ৬ ৭ ৪২ দিন, সব মিলিয়ে ৪৩-৪৪ দিন আমাকে এরকম থাকতে হবে, থাকা যায়?" তাহলে আমার মনের ভেতরে অনেক নেগেটিভ ইমোশন আসতে থাকতো এবং আমি সত্যি হয়তো অন্যরকম অসুস্থতায় পড়ে যেতাম। কাজে আমাদের সুস্থ থাকতে হবে। চলুন আমরা আবার আসনের জায়গায় চলে যাই। এই কথাগুলো বললাম আপনাদের মেন্টাল রিল্যাক্সেশন এর জন্যে, মানসিকভাবে সুস্থ থাকার জন্যে। আমরা একেক করে কিছু আসন দেখাচ্ছি। পবন মুক্তাসন আপনারা দেখেছেন, অর্ধকূর্মাসন দেখেছেন। এগুলো হজমের গোলমালের পক্ষে ভীষণ ভালো। এছাড়াও পশ্চিমোত্তানাসন একটু আগে করেছি, এটাও ভালো। তুমি যোগ মুদ্রা করে দেখাও একটু। যোগ মুদ্রা পদ্মাসনে বসে, কিন্তু হাই প্রেশার থাকলে পবন মুক্তাসন বসে করবেন। পশ্চিমোত্তানাসন করা যাবে না। কোমরে ব্যথা থাকলে পশ্চিমোত্তানাসন সামনে ঝুঁকে করা যাবে না। যোগ মুদ্রা পদ্মাসনে বসে সামনে ঝুঁকে, উম দেখুন বেশ সুন্দর করেছে। এই যোগ মুদ্রায় আমাদের হজমের গোলমাল সারাতে অনেকটা সাহায্য করে। এছাড়া হজমের গোলমালের জন্য যেটা খুব দরকার, সেটা হচ্ছে রাত্রে শোয়ার আগে বজ্রাসন। এতে ঘুম ভালো হবে, হজমও ভালো হবে। আর খাওয়ার সময় বাড়ানো। আজকেও একজনের সঙ্গে কথা হচ্ছিল, হজমের গোলমাল খুব। হ্যাঁ, ছেড়ে দাও যোগ মুদ্রা। পা বদলে করবেন, দুদিকেই করবেন, পদ্মাসনের পজিশন চেঞ্জ করে। তো আমি দেখলাম যে তিনি খুব দ্রুত খান। আমার খেতে বেশি সময় লাগে না, ৫-৭ মিনিটের মধ্যে খেয়ে নিই। আমি যে আরেকটু সময়টা বাড়াবেন। কারণ আমাদের পেটে কিন্তু দাঁত নেই। দাঁত আছে মুখে। কাজেই আপনি ভালোভাবে চিবিয়ে ধীরে সুস্থে আরাম করে খাবেন। মুখে লালার সঙ্গে যেন খাবারগুলো মেশে। কাজেই যাদের হজমের গোলমাল তারা এই দিকগুলো খেয়াল রাখবেন, আসন করবেন, তার সঙ্গে মেন্টালি ফ্রি থাকবেন। টেনশন করবেন না। টেনশন থাকলে কিন্তু ভেতরে যন্ত্রপাতি সব গোলমাল হয়ে যায়। কেউ ঠিকমতো কাজ করতে পারবে না। পিঠে ব্যথা, একজন বললেন, "তুমি একটু সহজ মৎস্যান্দাসনটা দেখাও।" এর আগে আপনারা দেখলেন ভুজঙ্গাসন। পিঠের ব্যথায় এটা খুব ভালো, যাদের পিঠে ব্যথা নেই তারাও করবেন। আর এখন এটা মেরুদণ্ড মোচড় দিয়ে। দেখুন সামনে ধরে ওই হাতটা পিঠে নাও, শরীরটাকে ঘোরাও। খুব সহজ আসন। যদি কারো মনে হয় বুড়ো আঙুল ধরতে পারছেন না, হাতটা নামিয়ে নিচে ধরুন। এখানে ধরুন। জোর করে বুড়ো আঙুল ধরতে হবে ভাববেন না। যেটা বললাম যে কখনোই আমার হচ্ছে না ভাববেন না। যেটা হচ্ছে, যতটা হচ্ছে সেখানেই আনন্দ করুন। আমার হয়েছে। অনেকের এটুকুও হয় না, করতে পারেন না। মানে শরীর এমন জায়গায় চলে গেছে। পা বদলে করে দেখাও। মোটামুটি ৩০-৪০ সেকেন্ড থাকবেন। একটু অভ্যাস হয়ে গেলে ১ মিনিট থাকবেন। পিঠে ব্যথার পক্ষে এটা খুব ভালো। ভুজঙ্গাসন, ধনুরাসন, এ এই আসনটি সহজ মৎস্যেন্দ্রাসন, অর্ধ মৎস্যেন্দ্রাসন, ওটাও একটু করে দেখাও। অর্ধ মৎস্যেন্দ্রাসন। পিঠ, ঘাড়, কোমর সব জায়গায় ব্যায়াম হয়। যারা ঘাড়ে ব্যথায় ভুগছেন, স্পন্ডিলাইটিস,
তারাও করবেন এই আসনটি, অর্ধ মৎস্যেন্দ্র আসন। আচ্ছা, বক্রাসন করছো, ঠিক আছে করো। হ্যাঁ, বক্রাসন এটা তুলনায় সহজ, বক্রাসন। বেশ, ঠিক আছে, এটা ছেড়ে দাও তুমি। হাঁটু ব্যথার কিছু ব্যায়াম দেখুন। হ্যাঁ, পা বদলে করছো, ঠিক আছে। এরপরে ফ্রোজেন শোল্ডার, উচ্চ রক্তচাপ নিয়েও বলবো। হাঁটুর ব্যথা, একটু পিছিয়ে বসো, দু পা মিলে দাও। দেখুন, হাঁটু ব্যথা আপনার যে কারণেই হোক, যে কোনো মানে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেটা আলাদা, নাহলে ইন জেনারেল হাঁটু ব্যথা হওয়ার পিছনে প্রধান কারণ যেটা থাকে হাঁটুর ক্ষয়। কিন্তু হাঁটুর ক্ষয় যে হয় তার আগে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে পেশির দুর্বলতা। আপনার পায়ের পেশিগুলো, যেটাকে আমরা কাম মাসল, থাই মাসল বলি, সেগুলো যেন দুর্বল না হয়। এই যে এখন যে ব্যায়ামটা আপনারা দেখছেন, পায়ের পাতা সামনে পিছনে করছে, এটাতে পায়ের পেশির সুন্দর ব্যায়াম হয়। পায়ের আঙুলগুলো, পায়ের পাতাগুলোকে একবার সামনের দিকে পিছনের দিকে গতিতে করছেন। এবার এই ব্যায়ামটাই একটু থেমেও করা যায়। থেমে মানে স্ট্যাটিক এক্সারসাইজ, একভাবে থেমে। সেটা কিরকম? পায়ের পাতা দুটো সামনের দিকে মেলে দাও পুরো, দিয়ে একটু টান টান করো। হ্যাঁ, এবার পাটাকে পুরো টাইট করে দিন। পায়ের পাতা দুটো জোড়া, মানে বুড়ো আঙুল দুটো জোড়া রাখো। না, এটা করে থেমে থাকো, ওইখানে স্টে করো। পায়ের পাতা সামনে এগিয়ে স্টে করো, থেমে থাকো। হাত দুটো যেখানে আছে এখানে রাখতে পারেন, অথবা পিছন দিকেও রাখতে পারেন। পিছনে রাখলে একটু রিল্যাক্স লাগবে। পিছনে রেখে শরীরটাকে অল্প পিছনে ঝোঁকালেন। বেশ, রিল্যাক্স হয়ে পা টাইট। এবার ধীরে ধীরে পা গুলোকে রিল্যাক্স করে দিন। হ্যাঁ, দুপাশে মিলে দাও, দুপাশে হেলিয়ে দাও পা দুটো। এটা একটু ভালোভাবে দেখে নিন। অনেক সময় হাঁটু ব্যথার জন্য অনেকে করেন পাটাকে টাইট করে রিল্যাক্স করা, টাইট করে রিল্যাক্স করা। অত দ্রুত করার চেয়েও আপনি যদি একটু সময় নিয়ে করেন ধীরে ধীরে এইভাবে, তাহলে কিন্তু কাজ অনেক ভালো হবে। মানে পেশিগুলো মাসেল স্ট্রেংথ বাড়াতে সাহায্য করবে। তুমি আরেকটু দেখাও ব্যায়ামটা, আরেকবার দেখাও। হ্যাঁ, এই দেখুন, পায়ে পাতা দুটো জোড়া করে টান টান করে চুপচাপ থেমে আছে, 10 থেকে 15 সেকেন্ড থাকবেন। এবার আস্তে আস্তে ছেড়ে দাও। শ্বাস কিন্তু স্বাভাবিক, শ্বাস কেউ বন্ধ করবেন না বা অন্য কোনো রকম করবেন না। হ্যাঁ, একদম রিল্যাক্স ভাবে থাকুন। যতক্ষণ টাইট করেছিলেন রিল্যাক্স ভাবে ততক্ষণ থাকুন, থেকে আবার করুন। ব্যায়াম যখন করবেন কখনো কোনো ব্যস্ত ভাব করবেন না। দরকার হলে 5টার জায়গায় 4টে ব্যায়াম করুন, 5 বারের জায়গায় 4 বার করুন, কিন্তু ব্যতিব্যস্ত ভাব করবেন না। আর এই যোগাভ্যাসের সময় কখনোই নিজেকে উত্তেজিত করবেন না। আপনি ব্যায়াম করছেন, বাড়িতে কেউ ডাকলো বা কলবেল বাজলো, গেলেন, বিরক্ত হবেন না। এই ক্ষেত্রে অনেকেই খুব বিরক্ত হন। বিরক্ত হলে কিন্তু আপনার নিজেরই ক্ষতি। বেশ, পায়ের ব্যায়াম এরকম ব্যায়াম আরো অনেক আছে। যেমন ধরুন, এই উপর হয়ে শুয়ে, যাদের হাঁটু ভাঁজ হয় না, উপর হয়ে শুয়ে ভুজঙ্গাসনের মতো উপর হয়ে শুয়ে পা দুটোকে ভাঁজ করা, মেলে দেওয়া। হাত দুটোকে তুমি ওইভাবে না রেখে থুতনির তলায় রাখো হাত দুটো। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে। এটা খেয়াল রাখবেন, গোড়ালি জোরে এনে পাছায় ঠেকানোর চেষ্টা করবেন না। জাস্ট এইভাবে ভাঁজ করছেন, মেলে দিচ্ছেন। বাচ্চাদের খেলার মতো, যেন কিছুটা দোলনা খাওয়ার স্টাইলে আপনি করছেন, বেশ মজা করে। এগুলো করবেন। এটা করার সময় হাঁটুতে যদি লাগে, হাঁটুর তলায় একটু মোটা কাপড়, চাদর কিছু দিয়ে নেবেন যেন না লাগে, বা ম্যাট রেখে নেবেন, তাহলে লাগবে না। একটু রেস্ট নিন, রেস্ট নিয়ে আবার করুন। এই ব্যায়ামগুলো কখনোই টানা করবেন না। অনেকেই ভাবেন যে আমি তো হাঁপাচ্ছি না, আমার তো কোনো কষ্ট হচ্ছে না, কাজে তাড়াতাড়ি করলে, বেশিবার করলে ক্ষতি কি আছে? আমি একজনকে দেখেছিলাম এই হাঁটুর ব্যথা ব্যায়াম করে তিনি অসুস্থতা মারাত্মক বাড়িয়ে নিয়েছিলেন। কেন? না, খুব জোরে জোরে পাটাকে ঠুকতেন, মানে স্পিডে। অত স্পিডে করবেন না। হ্যাঁ, রিল্যাক্স ভাবে করুন। বেশ, ঠিক আছে, এটা ছেড়ে দাও। আচ্ছা, উচ্চ রক্তচাপ নিয়ে কয়েকজন বলেছেন। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমি বলছি, তুমি মনে করলে ভিডিওটা আরেকটু অফ করো। অফ করে একটু রেস্ট নাও। আমি তারপর আবার ডাকছি তোমাকে। একটু পরেই ডাকবো। ভিডিওটা অল্প সময় অফ করে দাও। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, খুব রিল্যাক্স লাইফ লিড করতে হবে এবং জীবনে হারানোর ভয় পাবেন না। যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। আর আসন ব্যায়ামের ক্ষেত্রে
খুব সহজ সহজ কিছু করবেন, মাথা ঝুঁকে কিছু করবেন না, মাথা নিচে করবেন না। অনেকেই আমরা দেখেছি ক্লাসে, স্যার এই আসনটা কিন্তু আগে করতাম জানেন তো, এটা করতে আমার খুব ভালো লাগে। ধরুন পশ্চিমোত্তানাসন, অর্ধকুর্মাসন, যোগ মুদ্রা, পদ্মহস্তাসন করবেন না। আগে করতেন, তখন হাই প্রেশার ছিল না। আর হাই প্রেশারের ক্ষেত্রে এটা করবেন না। আমি একটা প্রাণায়াম দেখাচ্ছি যেটাতে আপনি অনেক উপকার পাবেন। একটা না দুটো প্রাণায়াম বলছি। আর এই খুব শ্রমসাধ্য ব্যায়াম, খুব দ্রুত ব্যায়াম, এগুলো এভয়েড করবেন। রাগ মেজাজ একদম ছেড়ে দিন। কেন ছাড়বেন? নিজেকে পৃথিবীতে রাখার জন্য। পৃথিবীতে সুন্দরভাবে রাখার জন্য রাগ মেজাজ করবেন না। রাগ মেজাজ করলে আমাদের সৃষ্টিকর্তাও খুশি হন না। আপনার উপরে খুশি হবেন না। খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন। আপনাকে নানা রোগ দিয়ে দেবেন, দিয়ে বলবেন চলে এসো। তোমার ওখানে থাকার আর দরকার নেই। প্রাণায়ামের মধ্যে একটা প্রাণায়াম যেটা আমার বইতে আমি স্বস্তি প্রাণায়াম বলে লিখেছি, বা ৫ নম্বর সহজ প্রাণায়াম বলে উল্লেখ আছে। সেটা হচ্ছে লম্বা শ্বাস নেবেন, এটা সবাই শুনবেন, সবাই করবেন। কারণ আমাদের টেনশন লেভেল অনেকেরই আজকাল হাই। করলে খুব আরাম পাবেন, রিল্যাক্স পাবেন। ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া। শ্বাস নেবেন নাক দিয়ে, ছাড়বেন মুখ দিয়ে। কিন্তু মুখ দিয়ে ফু দিয়ে নয়, ওরকম ফু দিয়ে নয়। লম্বা শ্বাস নিয়ে নিলেন, আমার ঠোঁটের দিকে একটু খেয়াল করবেন। লম্বা শ্বাস নিয়ে নিলেন, নেওয়ার পরে নাক দিয়ে ছাড়বেন না। ঠোঁটটা দেখবেন আপনা আপনি একটু ফাঁক হয়ে যাবে, হাওয়া ওখান দিয়ে বেরোবে। খুব রিল্যাক্স হবে। কিরকম? এইখানটা ছোট্ট একটা যেন লিক হয়ে গেছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে লিক করে। এবং যখন এরকম হাওয়া বেরোচ্ছে, আপনি শরীরটাকে একদম রিল্যাক্স করতে থাকুন। ঘাড়, কাঁধ, পা, গোটা শরীর একদম সহজ সরল ভাব। করুন, অনেক ভালো থাকবেন। এটা করুন। আরো একটা ব্যায়াম বলছি। আমি এখন যেগুলো বললাম আপনাদের বলি, ১ বার ২ বার করবেন, ঠিক হয়ে যাবেন এটা ভাববেন না। এবং সর্বোপরি এগুলো কিন্তু আমি যা যা বলছি জেনারেল ইনস্ট্রাকশন। সবচেয়ে ভালো হয় আপনারা কোনো যোগ বিশেষজ্ঞর কাছে গিয়ে কোনো যোগ বিশেষজ্ঞর কাছে গিয়ে জেনে বুঝে শিখে করবেন। কারণ ধরুন আমি যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি, আমি আপনার বয়স জানি না, আপনার অন্য কি কি রোগ আছে জানি না। কাজেই সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি বললাম বলেই শুরু করবেন না, ভালোভাবে বুঝে নিয়ে শুরু করবেন। হাই প্রেশারের ক্ষেত্রে এটা খুব ভালো, খুব নিরাপদ, কোনো অসুবিধা নেই, সবাই করতে পারেন। যাদের হাই প্রেশার নেই তারাও করবেন, ভালো থাকবেন, মন মেজাজ শান্ত থাকবে। আরেকটা প্রাণায়াম যেটা সূর্যভেদন প্রাণায়াম আছে, যেটা হাই প্রেশারে করা বারণ। চন্দ্রভেদন প্রাণায়াম। চন্দ্রভেদন প্রাণায়াম বাঁ নাকে শ্বাস নিয়ে ডান নাকে ছাড়া। সারাক্ষণই বাঁ নাকে নেবেন, ডান নাকে ছাড়বেন। আমি একবার করে দেখাচ্ছি। মানে ডান নাকে কিন্তু কখনোই নেবেন না। বাঁ নাকে নিয়ে ডান নাকে ছাড়া। এটা হাই প্রেশার বা যাদের খুব মাথা গরম হয়ে যায়, রেগে যান, তাদের ক্ষেত্রে এগুলো খুব ভালো। যারা রেগে যান তাদের অবশ্য রাগ কমানোর জন্য এগুলো করতে বললে তারা করবেন না, উল্টে আরো রেগে যাবেন। কিন্তু যদি করতে পারেন তারা লাভবান হবেন। কিরকম দেখুন, এটা বন্ধ করলেন, ডান নাক বন্ধ করছি আমি। ডান নাক দিয়ে ছাড়লাম। আবার বাঁ নাকে নেব, পুরো নিয়ে আবার ডান নাকে ছাড়বো। সারাক্ষণই বাঁ নাক নিয়ে ডান নাকে ছাড়া। চোখ বন্ধ করে বসে খুব আরাম করে রিল্যাক্স ভাবে করবেন। এবং করবেন যখন খেয়াল রাখবেন এই পৃথিবী ভীষণ সুন্দর। আমি এই পৃথিবীতে আছি, এখানে আরো কিছুদিন থাকতে চাই। সেই থাকার জন্য কিছু করতে হবে। হুম? লড়াই নয়। এটা হচ্ছে সুস্থতার জন্য কিছু করা। আ পেটের গোলমাল সব বললাম, sciatica বললাম, হাঁটু ব্যথা, ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার নিয়ে আলোচনা বাকি আছে। চলে এসো দেবরাজ। আমাদের কালকেও ক্লাস আছে। কালকেও আমরা যোগ নিয়ে কিছু আলোচনা করব। কালকেও ব্যায়াম দেখাবেন একজন বয়স্ক ব্যক্তি। তারও বয়স ওই ৬৩-৬৪ এরকম। কিন্তু উনি আজকের মতো এত সুন্দর শিশু সুলভভাবে দেখাবেন না। উনি বয়স্ক সুলভভাবেই দেখাবেন। আপনাদের অনুরোধ করব পারলে তাকে ফলো করার চেষ্টা করবেন। এবং তারপরে আরেকজন কিছু ব্যায়াম দেখাবে কালকে শেষ দিকে। তিনি বেশ কিছু কঠিন আসন করে দেখাবেন।
এটা একটা শো হিসেবে আপনারা দেখবেন, সেগুলো অবশ্যই করার চেষ্টা করবেন না। হ্যাঁ, আর্থ্রাইটিস আমি বললাম যেকোনো জয়েন্টে আপনারা, আমাদের যে খালি হাতে ব্যায়ামগুলো হচ্ছে বিভিন্ন জয়েন্টের ব্যায়াম। ধরুন আপনি এইভাবে করছেন, হ্যাঁ? বা মাথা ডান দিক বাঁ দিক করছেন। নানাভাবে যে ব্যায়ামগুলো, এগুলো নিয়মিত করবেন। করলে দেখবেন শরীরের ভেতরে একটা বিরাট পরিবর্তন আসবে। হ্যাঁ, তুমি উঠে দাঁড়িয়ে ফ্রোজেন শোল্ডার এর ব্যায়ামটা একটু দেখাও। আ আচ্ছা, এমনি একটু হাত ঘোরাও। হাত ঘুরিয়ে ফ্রোজেন শোল্ডার এটাও খুব ভালো, হাত ঘোরানো। মানে রাউন্ড করা হাতটাকে। হ্যাঁ, হ্যাঁ। একটু এক হাত করে দেখাও। অল্টারনেট হাত। এই ফ্রোজেন শোল্ডার ক্ষেত্রে এটা কিন্তু হাত ঘোরাতে কষ্ট হবে। যতটা হয় করবেন। মানে খেয়াল রাখবেন, কোনো ব্যায়ামই আমার হচ্ছে না কখনোই ভাববেন না। একদম ফুল স্যাটিসফাই থাকবেন। আমার এতটা হচ্ছে। রোজ করতে, করতে যেটা আমি ক্লাসে পাস করা গল্প বললাম, ওই ছেলে কিন্তু 1 এ পড়ে 2 থেকে 3, 4 সেও মাধ্যমিক দেবে। কিন্তু সময় লাগবে। হ্যাঁ, হাত সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে এটা করবেন। কাঁধ তোলা নামা খুব সহজ আসন। হাত দুটো সোজা রেখে কাঁধটাকে এভাবে তোলা নামানো, তোলা নামানো, কাঁধ তোলা নামানো। একটু দেখাও। হ্যাঁ। এগুলো করলে কিন্তু দেখবেন যাদের একটু ঘাড়ে ব্যথা করে বা কেমন যেন একটু অস্বস্তি লাগছে, একভাবে অনেকক্ষণ থাকতে ভালো লাগছে না, তারাও খুব উপকার পাবেন। শোল্ডার রোটেশন, ঘাড়টাকে ঘোরাও। পিছন থেকে সামনে, সামনে থেকে পিছন দুভাবেই। দেখুন খুব সুন্দরভাবে করছে। এবার তুমি দেয়ালে হাত দিয়ে যেটা একটু আস্তে, আস্তে হাত তোলা ব্যায়ামটা, যেটা ফ্রোজেন শোল্ডার এর ক্ষেত্রে খুব কার্যকরী। একটু করো, একটু ক্যামেরাটা একটু ওদিকে করে নাও, নাহলে দেখা যাবে না তোমাকে। বা যদি ক্যামেরাটা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তুমি একটু দূরে দাঁড়াও, দরজার কাছাকাছি গিয়ে দাঁড়াও। তাহলে তোমাকে সবটা দেখা যাবে। উম হ্যাঁ, ধীরে, ধীরে হাতটাকে তোলা, আবার ধীরে, ধীরে নামানো। এই হাত তুলছেন যখন, তখন কিন্তু যেটা এমনি সহজে টানা উঠে গেল, আর না হলে একটু বেয়ে, বেয়ে ওঠার মতো করে উঠবেন। আর এটা যে হাতে হচ্ছে সেটা একটা হাতে না করে ২ হাতেই করবেন একসাথে। এগুলো খুব ভালো ব্যায়াম, ভীষণ সহজ, শুধু একটু সময় দরকার। আমাদের কি হয়ে যায়? আমরা সময় পাই না করার। আজ করব, কাল করব করতে, করতে সময় যায়। কিন্তু এগুলো করে উপকৃত হয়েছেন বহু মানুষ আছেন। দেখবেন একটু বয়স হয়ে গেলে না, অনেকে গেঞ্জি পরতে পারেন না, সোয়েটার পরতে পারেন না, খুব কষ্ট হয়। এই দেখুন ওই ব্যায়ামটাকে একটু অন্যভাবে উনি দেখাচ্ছেন। একটু ভালোভাবে দেখে নিন, সামনে ঝুঁকে কিভাবে হাত দুটো দেয়ালে রেখে, মানে এতে এই জয়েন্ট গুলোর সুন্দর ব্যায়াম হচ্ছে। এই দুটো জয়েন্টের সুন্দর ব্যায়াম হচ্ছে, কিন্তু নিজ ক্ষমতার মধ্যে করবেন। জোর করে করতে যাবেন না। জোর করে করলে কিন্তু চোট লেগে যাবে। ফ্রোজেন শোল্ডারের জন্য আর বেশি ব্যায়াম দেখাচ্ছি না। এবার অন্যান্য আপনারা একটু আগে গোমুখাসন দেখলেন, সেগুলো করলেও কাজ হবে। কিন্তু অল্প ব্যায়াম প্রতিদিন করলে অনেক সুস্থ থাকা যাবে। বেশ, আমার ক্লাসের আজকে প্রায় শেষ দিকে চলে এসেছি। অ্যা দেবরাজ, তুমি একটু বসো। বসে অ্যা কিছু আসন দেখাও, যেকোনো আসন করো। যেগুলো আমি বললাম তার বাইরে কিছু মনে হলে তোমার করো। আমি সে সম্বন্ধে কিছু বলছি বা দেখাচ্ছি। আ দেবরাজ আসন করুক, সেই ফাঁকে আমি একটু প্রাণায়াম নিয়ে বলে দিই। প্রাণায়াম নিয়ে আমি একদম ১ম দিন বলেছিলাম, আপনাদের আলোচনা করেছিলাম। যারা ১ম ২ দিনের ভিডিও দেখেননি, আমি অনুরোধ করব দেখবেন। সেখানেও প্রাণায়াম নিয়ে, আসন নিয়ে অনেক আলোচনা আছে, যেগুলো সাধারণভাবে হয় না। শুনলে আপনাদের ভালো লাগবে। তো সেখানে আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে প্রাণায়ামের রেশিও কেমন হবে? মানে আপনি কতক্ষণ শ্বাস নেবেন, কতক্ষণ ছাড়বেন। সর্বাঙ্গাসন করেছে। এখান থেকে ভালো না হলে বিপরীত করণী বলা হয়। পাটাকে যতটা হয় তোলা। ঠিক আছে, তো সর্বাঙ্গাসন হয়েই গেছে। তুমি করো, কিছু আসন দেখাও, পরপর করে যাও। তো প্রাণায়ামের ক্ষেত্রে খেয়াল রাখবেন, সেখানে আমি একটি কথা বলেছিলাম, ১ম দিনে দেখবেন আছে ব্রিথিং রেট, ব্রিথিং টাইম। এটা কিন্তু আমরা অনেক সময় মাথায় রাখি না। না রাখলে কিন্তু ক্ষতি। উম দেখবেন মাঝে মধ্যে করোনার সময় এটা খুব দেখা যেত, WhatsApp এ আসতো বা Facebook এ আসতো। ওই একটা কোনো ডট, 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 ডট যাচ্ছে, আ শ্বাস নিন,
নিয়ে থেমে থাকুন, এটাকে স্টার্ট করে দিন। আপনি কতক্ষণ থেমে থাকতে পারছেন সেটা দেখে বিচার হবে আপনার ফুসফুস কতটা অ্যাক্টিভ আছে, স্ট্রং আছে বা দুর্বল আছে। এই ধরনের টেস্ট গুলো কিন্তু করবেন না। কেন করবেন না বলছি? টেস্টটা কিন্তু ভালো, করা দরকার। কিন্তু করবেন না এই জন্যে, যদি এমন হয় যে ওটা যেখানে গেলে আপনি পাস করবেন সেটা হয়তো 15 সেকেন্ড। 15 সেকেন্ড আপনাকে শ্বাস বন্ধ রাখতে হবে। কি 20 সেকেন্ড? দেখুন মৎস্যাসন করেছে খুব সুন্দরভাবে, সহজভাবে। আস্তে, আস্তে ছেড়ে দাও। আপনার ব্রিথিং টাইম হয়তো 10 সেকেন্ড। মানে আপনি ১ মিনিটে ৬ বার শ্বাস নেওয়া ছাড়া করতে পারেন। আপনার তার মানে ব্রিথিং টাইম 10 সেকেন্ড। আপনি যখন ওই 15 সেকেন্ড ওটা করতে যাবেন শ্বাস বন্ধ রাখা, এটা কিন্তু আপনার শরীর অ্যালাও করবে না। কষ্ট হবে। নার্ভের নানা অসুবিধা দেখা দিতে পারে, শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, ফুসফুসের অসুবিধা হতে পারে। কাজেই কোন রকম জোর চাপ নয়। আপনি ধীরে, ধীরে আরাম করে পুরো শ্বাস নিন, পুরো ছাড়ুন। একবার দরকার হলে দেখে নিন। সহজভাবে দেখুন। আমাদের একটা ট্রেন্ড কি আমি করতে কেন বারণ করছি? দেখুন উত্থিত পদ্মাসন। এটা কিন্তু হাত, ঘাড়, কাঁধ, পেটে পেশি সব জায়গায় সুন্দর ব্যায়াম হয়। এটা দেখুন আপনাদের অনেকেরই মনে হবে উঠেছে কম। কিন্তু কম উঠলেও ও যদি ওইভাবে থেমে থাকে, হাতের মাসলে কিন্তু সুন্দর ব্যায়াম হচ্ছে। আপনারা এটা করবেন। বেশি না উঠুক। অন্তত ওঠার চেষ্টা করবেন। হাতের পেশি মজবুত হবে। দেখুন একটু পাশ ফিরে করে দেখাচ্ছে। এই কম উঠুক, কিন্তু হাতের জোর বাড়ে এতে। যেটা বলছিলাম যে আপনারা জোর করে করবেন না। আমাদের একটা সাধারণ প্রবণতা হলো দেখুন আমরা ছোটবেলাতেও এই খেলাটা খেলেছি সবাই। এই নে ঘড়ি দেখছি কে কতক্ষণ শ্বাস বন্ধ করে থাকতে পারিস। তো আমরা এরকম কম্পিটিশন খেলতাম। এটা কিন্তু খুব অস্বাস্থ্যকর। উচ্চ রক্তচাপে কপালভাতি করা যাবে কিনা? না করলেই ভালো। আর করেন যদি খুব স্লো স্পিডে করবেন। হ্যাঁ? ধীরে, ধীরে। বেশি জোর না দিয়ে। মানে আপনি যখন ওই আমাদের ছোটবেলায় ওরকম করতাম। এবার এখানেও কিন্তু আপনার মনে হবে যে 15 সেকেন্ড থাকলে পাস। আমি যেকোনো কষ্ট হচ্ছে তবু 15 সেকেন্ড থাকবো। ওই জায়গাটায় ক্ষতিটা হবে। 15 সেকেন্ড থাকার জন্য ক্ষতি নয়। আপনার ক্যাপাসিটি নেই 15 সেকেন্ড থাকার। কিন্তু আপনার মন বলছে যে 15 সেকেন্ড থেকে আমি দেখিয়ে দেব। ওই দেখাতে গেলে কিন্তু ক্ষতি আছে। বেশ, আপনি দেখে নিলেন 10 সেকেন্ডের পরে থাকতে পারছেন না। শ্বাস ছেড়ে দিলেন। আপনি বুঝে গেলেন আপনার সামর্থ্য কতটা। এবার আপনি নিয়মিত ডিপ ব্রিথিং, লম্বা শ্বাস নেওয়া ছাড়া করুন। আস্তে, আস্তে দেখবেন ৭ দিন ১০ দিন পরে আপনি 15 সেকেন্ড থাকতে পারছেন। উষ্ট্রাসন, বুকের খাঁচা পরিসর বাড়াতে, শ্বাসকষ্ট দূর করতে এই আসনটি ভীষণ কার্যকরী। যেটা এইমাত্র বলছিলাম যে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে এটা মানে অত্যন্ত দরকার। প্রত্যেকে করবেন, চেষ্টা করবেন করার। ছেড়ে দাও। বেশ, আমাদের সময় আজকে শেষ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আপনাদের সামনে আসার সুযোগ করে দিয়েছেন। এইজন্য আগামীকাল আমাদের এই অনুষ্ঠানের শেষ ৪র্থ দিন। আপনাদের আবার সবাইকে সাথে পাবো এই আশা নিয়ে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।